বা নাম দেখে। তারপরেও আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে পার্থপ্রতিম সাহা। আমি ম্যাটাডোর গ্রুপে আছি, জিএম কমার্শিয়াল এন্ড প্রকিউরমেন্ট। স্যার স্লাইডটা শো করে না। একটু আগেই তো বললেন দেখা যাচ্ছে, বুঝলাম না তো। এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যায়। ওকে। তো আমি ম্যাটাডোর গ্রুপের তিনটা কনসার্ন দেখি। হ্যাঁ, প্লাস্টিক অ্যান্ড রাবার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, একটা হচ্ছে ইউনিপ্লাস। প্লাস্টিক অ্যান্ড রাবার হচ্ছে আমাদের ইপিভিসি পাইপ, ফিটিং, ডোর। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হচ্ছে ম্যাটাডোরের। আপনারা আসলে অনেকেই হয়তো ম্যাটাডোর গ্রুপকে চিনেন। ম্যাটাডোরকে মেইনলি স্টেশনারি অ্যান্ড বল বল পেনের জন্য। হ্যাঁ, সেইটা হচ্ছে ম্যাটাডোর গ্রুপের টিল নাও মাদার কনসার্ন। এবং বল পেন স্টেশনারিতে ম্যাটাডোর 93 থেকে নাম্বার 1 টিল নাও, মার্কেট শেয়ার এবং গ্রোথ সবকিছুতেই। তো সেটার পাশাপাশি ম্যাটাডোরে আরো কিছু বড় বড় কনসার্ন আছে, যেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ার ক্লোজ টু বল পেন, বাট রেভিনিউ ক্লোজ টু বল পেন এখনো না, বাট রাইজিং। ওকে। তো আমাদের আজকে যেটা টপিক, কস্টিং, ইম্পোর্ট কস্টিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কস্টিংটা কি? কস্টিং ইজ এন সিস্টেম ফর অ্যাসেসিং কস্ট টু অ্যান অর অফ অ্যান এলিমেন্টস অর ম্যাটেরিয়াল অফ এ বিজনেস। বিজনেসের যে কোনো একটা কম্পোনেন্ট বা ম্যাটেরিয়ালের কস্টটাকে অ্যাসেস করার যে প্রসেসটা, দ্যাট ইজ কল কস্টিং। ওকে। আচ্ছা, তো এখানে আমরা ম্যাটেরিয়াল কস্ট নিয়ে কথা বলবো। তো একটা অর্গানাইজেশনে, তো এখানে আপনারা যারা আছেন সবাই তো বেসিক্যালি সিএসসিএম অর পিজিডি এসসিএম এই কোর্স গুলাতেই আছেন, তাই না? দু জি একজন স্যার। একটু রেসপন্স করবে। ওকে। তো আসলে সাপ্লাই চেইনের মেইন অবজেক্টিভটা কি? সাপ্লাই চেইনের মেইন অবজেক্টিভ হচ্ছে সাপ্লাই চেইন সারপ্লাসটাকে এনরিচ করা বা বাড়ানো। তো সাপ্লাই চেইন সারপ্লাসটা কি? সাপ্লাই চেইন সারপ্লাসটাই হচ্ছে যেটাকে আমরা বলি প্রফিট। একটা অর্গানাইজেশনের বা একটা বিজনেস হাউসের নাম্বার 1 অবজেক্টিভটা কি? নাম্বার 1 অবজেক্টিভটাই হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট। তো ম্যাক্সিমাইজ প্রফিট, লাভকে যত বেশি পারো লাভ করো। হ্যাঁ। তো জিনিসটা, এই ওয়ার্ডটাকে সাপ্লাই চেইন নেগেটিভলি ট্রিট করে, যে প্রফিট, প্রফিট ওয়ার্ডটাকে ইউজ করব না আমরা। সেই সেই জিনিসটাকেই সাপ্লাই চেইনের ভাষায় বলা হয় সাপ্লাই চেইন সারপ্লাস। দ্যাট মিনস আমার সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে, আমার রেভিনিউ থেকে আমি সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে আমার যেটা থাকবে, দ্যাট ইজ সারপ্লাস টু দ্য কোম্পানি। তো এই সারপ্লাসটা যত বেশি হবে, কোম্পানির বটম লাইন যত হেলদি হবে, কোম্পানির কি হবে, ওনারদের মন মানসিকতা ভালো থাকবে, কোম্পানির গ্রোথ ভালো হবে, আমরা যারা কাজ করব আমাদেরও কাজ করে শান্তি হবে। এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। যদি বটম লাইন খারাপ থাকে, আমি বা আপনি যত ভালোই কাজ করি, আমাদের কোনো কাজই ম্যানেজমেন্টকে হ্যাপি করতে পারবে না। ওকে। তো আমাদের আলটিমেট গোলই যদি হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সাপ্লাই চেইন সারপ্লাসটাকে ম্যাক্সিমাইজ করা, তো সেক্ষেত্রে কি আমাদের কস্ট গুলাকে মিনিমাইজ করতে হবে, ঠিক কিনা? জি স্যার। তো একটা কথা আছে, যদি আমরা কিনতে জিততে না পারি, তাহলে কিন্তু আমরা বিক্রি করে জিততে পারবো না। আমরা এখানে যারা আছি, হয় আমরা কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে কাজ করতেছি আর বা কোনো ট্রেডিং হাউসে কাজ করতেছি, যারা কি প্রোডাক্ট নিয়েই ডিল করি। যারা ট্রেডিং হাউসে কাজ করি তারা কি যা কিনে আনি আমরা সেটাই বিক্রি করি। 10 টাকা দিয়ে কিনে এনে 12 টাকায় বিক্রি করি। 12 - 10 = 2, দিস ইজ মাই সাপ্লাই চেইন সারপ্লাস ইন জেনারেল। ওকে। বাট এই 10-এর মধ্যে আমার প্রোডাক্টের কস্ট আছে, আমার সেলস ওভারহেড আছে, আমার প্রসেসিং ওভারহেড আছে, আমার ম্যান পাওয়ার ওভারহেড আছে, আমার ট্রান্সপোর্টেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, এভরিথিং ইনক্লুডিং 10, রেভিনিউ 12 - 10 = 2, দিস 2 ইজ সাপ্লাই চেইন সারপ্লাস। ওকে। তো আমি যদি আমি 12-এর বেশিতে বিক্রি করতে পারবো না, আমার যদি কিনতেই 11.5 পড়ে যায়,
তাহলে তো ওই প্রোডাক্ট বেসে আমি ভাই সাপ্লাই চেইন সারপ্লাস করতে পারবো না, নেগেটিভ আসবে। ওকে, কাজেই আমরা যদি কিনতে জিততে না পারি, তাহলে আমরা বিক্রি করে জিততে পারবো না। ওকে, সো যে কোনো প্রকুরমেন্ট ডিসিশন নেওয়ার আগে আগে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে এইটা কি আমার বিজনেসের জন্য ফিট করতেছে, আমার ডিজায়ার প্রফিট বা মার্জিন লেভেলটাকে কি ঠিক রাখতেছে, দেন গো ফর ইট, আদারওয়াইজ গিভ সেকেন্ড থট। ওকে, তো আজকে আমরা ইম্পোর্ট কস্টিংটা নিয়ে কথা বলবো। তো ইম্পোর্টটা কি? সিম্পলি ইম্পোর্ট ইজ গুডস অর সার্ভিসেস ফ্রম অ্যানাদার কান্ট্রি বাই ক্রসিং দ্যাট বর্ডার ইন প্রপার ম্যানার। সো ইম্পোর্ট প্রকুরমেন্ট নিয়ে আমি এর আগে একটা সেশন নিছি, সো আমি এইটার ইন ডিটেলে গেলাম না। ব্যাপারটা হচ্ছে ইম্পোর্ট প্রকিউরমেন্ট, দ্যাট মিনস ইম্পোর্টেড গুডস, আমি বিদেশ থেকে যে পণ্যটা নিয়ে আসব সেই পণ্যটার কস্টিংটা আমি কিভাবে করব। ওকে, নাও ইম্পোর্ট কস্টিং is find out the total cost of a imported product. We can also call it as a landed cost. There are two part of landed cost. আমরা অনেকেই বলি যে ল্যান্ডেড কস্ট, ম্যাটেরিয়ালটার ল্যান্ডেড কস্ট কত আসলো। যেমন আমরা যখনই কোনো নতুন প্রোডাক্ট বা হোয়াট এভার রেগুলার আইটেম ইম্পোর্ট করি, সে অক্টোবর মাসে আমার যে ম্যাটেরিয়ালটা যে রেটে আমি ওয়্যার হাউসে ঢুকাইতে পারছি বা আমি জিআরএন বা রিসিভ করাইতে পারছি, নভেম্বরে ওই ম্যাটেরিয়ালটা কিন্তু আমি সেই সেম রেটে জিআরএন করাইতে পারতেছি না। ওকে, কারণ ডলার রেট ইজ ফ্ল্যাকচুয়েটিং এভরি মান্থ। সো আরেকটা ব্যাপার হচ্ছে, যদিও বাই দ্য বুক অর সেন্ট্রাল ব্যাংক একটা রেট ডিক্লেয়ার করতেছে, ব্যাংক সেই রেটেই আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, বাট দেয়ার ইজ সামথিং আন্ডার টেবিল। হ্যাঁ, তো কিছু নেগোসিয়েশন আছে। এলসি পেতে গেলে হয়তো ব্যাংক বলতেছে 11 অর 111 অর 110.5, এটা তাদের বাই দ্য বুক রেট। বাট এলসি পেতে গেলে তারা ডলার পাচ্ছে না, তারা এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কালেক্ট করতেছে আরো 7-8 টাকা বেশিতে, সেটা হয়তো আমাদেরকে বেয়ার করতে হচ্ছে। সো ঠিক আছে, তো যেসব কারণে আমি গত মাসে যে ম্যাটেরিয়ালটা যে রেটে জিআরএন করাতে পারছি, দ্যাট মিনস রিসিভ করতে পারছি, আমি এই মাসে কিন্তু ওই মেটেরিয়ালটা রিসিভ করতে পারছি না। যদিও আমার সে পারচেস প্রাইস বাড়ে নাই বা আমার ডিউটি রেটও চেঞ্জ হয় নাই, বাট কনসিডারিং ফ্ল্যাকচুয়েশন অফ ফরেন কারেন্সি রেট, দ্যাট মিনস ডলার রেট, আমার প্রতি শিপমেন্টেই কস্টের হেরফের হচ্ছে, দ্যাট মিনস বেড়ে যাচ্ছে। এখনকার ট্রেন্ডে প্রতি শিপমেন্টেই আমার লাস্ট শিপমেন্ট থেকে এই শিপমেন্টের খরচ বেড়ে যাচ্ছে। তো এটা কি করতেছে? এটা তো আলটিমেটলি আমার প্রফিটে গিয়ে হিট করতেছে, রাইট? তো জি স্যার। একটা সময় পর তো প্রফিট আমি ছাড়বো। ওকে, এই মাসে আমি আর 1% ছাড়লাম, নেক্সট মান্থ আরো 1% ছাড়লাম। তো এইভাবে করতে করতে তো আমি যদি আমার ব্রেক ইভেনে ব্যবসা করে তো লাভ নাই। আমার প্রফিটের ব্যবসাকে আমি যদি প্রফিট ছাড়তে ছাড়তে দাম বাড়তেছে আর আমি প্রফিট ছাড়তেছি, একসময় তো ব্রেক ইভেনে চলে আসবে, দেন লসে চলে আসবে। সো এর জন্যই কি হয়, এর জন্য কোম্পানিগুলা যখনই এই ধরনের সিচুয়েশন চলে 2-3-4 মাস কোম্পানিগুলা অ্যাবজর্ব করে, পরে ধাপ করে 5% দাম বাড়ায় দেয়, 10% দাম বাড়ায় দেয়, কারণ তার কিছু করার থাকে না। হ্যাঁ, দেখেন লাস্ট 1 ইয়ারে কনজিউমেবল গুডস বলেন, আপনার হাউস হোল্ড জিনিসপত্র বলেন, সবকিছুর দাম বাড়ছে। হ্যাঁ, আমরা বলতেছি দাম বাড়ছে, কেন বাড়তেছে, আমরা একে দোষ দিচ্ছি ওকে দোষ দিচ্ছি, কিন্তু যারা আসলে আমরা এই ট্রেডের সাথে জড়িত, তারা কিন্তু দেখতেছি যে ভাই আমার খরচ কত বাড়তেছে। তো এই খরচটা কে দিবে? আলটিমেট কনজিউমারই দিবে। ওকে, সো একটা ম্যাটেরিয়াল আমার ওয়্যার হাউসে আসা পর্যন্ত, ইম্পোর্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার ওয়্যার হাউসে আসা পর্যন্ত যত ধরনের খরচ, সেই খরচগুলাকে যোগ করার পরে আমরা যে ইউনিট প্রাইসটা পাই সেটাকে আমরা বলি ল্যান্ডেড কস্ট। ওকে, ল্যান্ডেড কস্ট অফ এ ম্যাটেরিয়াল অফ এ ইউনিট। ওকে, তো এই ল্যান্ডেড কস্টটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি ল্যান্ডেড কস্ট, একটা হচ্ছে পোস্ট ল্যান্ডেড কস্ট। প্রি ল্যান্ডেড কস্টটা কি? ধরেন একটা ম্যাটেরিয়াল এখনো আপনার ওয়্যার হাউসে আসেইনি। ওকে, বা নর্মালি প্রি ল্যান্ডেড কস্ট মানে ম্যাটেরিয়ালটা আসার আগেই যে টেন্টেটিভ কস্টিংটা করা। ধরেন একটা নতুন প্রোডাক্ট কোম্পানি চিন্তা করলো এই প্রোডাক্টটা আমি লঞ্চ করব। ওকে, তো লঞ্চ করব, ফাইন, উদ্দেশ্য কি? বিক্রি করা। তা আমি যে এটা বিক্রি করব মার্কেটে, এই প্রোডাক্টটা আমি কত দামে বিক্রি করতে পারবো,
সো যদি এমন হয় যে আমি যে প্রোডাক্টটা বানাবো এই প্রোডাক্টটা এই দেশে আর কারো নাই, আমি একমাত্র মনোপলি ব্যবসা করব, সেক্ষেত্রে তার প্রাইজিং স্ট্র্যাটেজিটা হবে ডিফারেন্ট। আর যদি হয় যে আমি কাউকে ফলো করতেছি, যেমন দেখেন এক সময় বাংলাদেশে কি ছিল, ম্যাগি নুডলস, নুডলস মানে ম্যাগি নুডলস। অনেকে হয়তো আমরা বলি ম্যাগি খাবো, নুডলস খাবো এটাই বলি না, রাইট? বাচ্চারা বলে মা ম্যাগি করে দাও। বেসিক্যালি ম্যাগি তো ব্র্যান্ড নেম, ম্যাগি তো কোনো খাবার না, খাবারটা হচ্ছে কি নুডলস। সো সেই ম্যাগি নুডলস কে বাংলাদেশে এখন দেখেন মিস্টার নুডলস, চপস্টিক্স, ইফাদ, এগি, আহ এসিআই মনে হয় বের করছে, ফুডি, অনেক নুডলস কিন্তু চলে আসছে বাজারে। তো যখন ম্যাগিকে ফলো করে আরো দুই তিনটা প্রতিষ্ঠান সেম টাইপের প্রোডাক্ট নিয়ে বাজারে আসতে যাচ্ছে, তখন কিন্তু সবার আগে তারা চিন্তা করছে যে ম্যাগি কত করে সেল করে, ম্যাগি মার্কেট লিডার, সো আমাকে তার থেকে 1 টাকা কমে সেল করতে হবে, প্রফিটও রাখতে হবে। তাহলে আমি ওই টাকায় ওই প্রোডাক্টটা বাজারে দিতে পারবো কিনা আমাকে আগে সেই ক্যালকুলেশনটা করতে হবে। সেই ক্যালকুলেশনের মধ্যে ওকে মেশিনারি, ফিক্সড কস্ট, দ্যাট মিনস এস্টাবলিশমেন্ট কস্ট, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট মিনস র মেটেরিয়ালের যে খরচটা, প্রসেস কস্ট, র মেটেরিয়াল থেকে আপনার ওয়্যার হাউস, ওয়্যার হাউস, এফজি ওয়্যার হাউস, এফজি ওয়্যার হাউস থেকে রিটেলার শপ আর ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এইখানকার যে খরচ, সব খরচ মিলিয়ে আমার যে সেলিং প্রাইসটা হবে সেটা কি আমার জন্য ভায়াবল কিনা। তো তার এর জন্য কি করতে হবে, সবার আগে যখন এরকম কোন প্রজেক্ট ডিজাইন করা হয়, নতুন প্রোডাক্ট লঞ্চিং এর আগে, এখানে কি 3-4 জন মিলে একটা কমিটি করা হয়। সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের লোক থাকে, সেলস এর লোক থাকে, ফিনান্সের লোক থাকে, কমার্শিয়াল প্রকিউরমেন্টের লোক থাকে। ওকে, তারা বসে যে ভাই আমি এরকম একটা প্রোডাক্ট এই দামে লঞ্চ করতে চাচ্ছি, এটার জন্য এই ম্যাটেরিয়াল লাগবে, এটা এই মুডে ট্রান্সপোর্টেশন হবে, ব্লা ব্লা ব্লা। সো সেখানে আমার রোলটা কি থাকে, বা এজ এ প্রকিউরমেন্ট গাই, ওকে এই ম্যাটেরিয়াল লাগবে, এই ম্যাটেরিয়ালের বেস্ট প্রাইসটা কি হইতে পারে পার ইউনিট, সেইটা আমাকে সাবমিট করতে হয়। তো ওইটা তো ওই ম্যাটেরিয়ালটা আমি কিন্তু ফিজিক্যালি কিনিনি, বাট সেই ম্যাটেরিয়াল হয়তো সোর্সিং করলাম, রেটটা নিলাম, দেন সেটা ডিউটি স্ট্রাকচার কি হবে, ট্রান্সপোর্টেশন খরচটা কিরকম হইতে পারে, লাভ লাভ লা, যত ধরনের ইম্পোর্টে যত হেডে খরচ হয় সব খরচগুলোকে কনসিডার করে আমি হয়তো দিলাম যে ওকে এটা টেন্টেটিভলি পার কেজি 10 টাকা করে আমি ল্যান্ডেড কস্টে কিনে দিতে পারবো। ওকে ফাইন। দেন এখন সবার এন্ড থেকে সবার খরচগুলা, হয়তো ট্রান্সপোর্ট বা ডিস্ট্রিবিউশন বলতেছে আচ্ছা এটা এই পার ইউনিট ডিস্ট্রিবিউশন কস্ট অ্যারাউন্ড 4% অর 3%, মার্কেটিং বলতেছে এটা আমার মার্কেটিং খরচ লাগবে এত, লাভ লাভ লাভ। এইসব খরচ তখন ফিনান্সের যে কস্টিং দেখে, সে তার ফরম্যাটে সব খরচ ফেলে সে হয়তো ম্যানেজমেন্টকে তখন থ্রো করবে, হ্যাঁ আমরা এটাতে যেতে পারি, যদি আমরা যাই তাহলে কনসিডারিং দিস অ্যাজাম্পশন অফ কস্ট আমরা এই পরিমাণ জিপি বা গ্রস মার্জিন নিয়ে প্রোডাক্টটা লঞ্চ করতে পারবো। তখনই ম্যানেজমেন্ট ডিসিশনটা নেয় ওকে আমরা এটা কি নিয়ে কি গো হেড অর নট গো হেড, ওই ডিসিশনটা দেয়। ওকে, তো হাউ টু ক্যালকুলেট এ প্রি ল্যান্ডেড কস্ট, এটা কি আপনারা কেউ এখানে আছেন যারা এটা করেন? না স্যার। ওকে, বাট পোস্ট ল্যান্ডেড কস্ট যারা ইম্পোর্টের সাথে জড়িত তাদের তো অবশ্যই একটা ম্যাটেরিয়াল যখন আপনার ওয়ারহাউসে চলে আসলো, আপনাকে তো অ্যাকাউন্টস এর কাছে ওই শিপমেন্টের টোটাল কস্টিং সাবমিট করতে হয়, হয় কি না? নাকি এটা জি স্যার। আপনারা জি, করেন না? এটা করি। ওকে, তা সেটা হচ্ছে পোস্ট ল্যান্ডেড কস্ট। সেটা করাটা কম্পারেটিভলি ইজি, কারণ ওই সময় আপনার হাতে সব ধরনের খরচে বিল ভাউচার বলেন বা মেমো বলেন সবই আপনার কাছে আছে। সো আপনার যে খরচগুলো হয়েছে একটা অ্যাকচুয়াল খরচটাকে যোগ করে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিবেন, পার ইউনিটের কস্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে সিম্পলি অ্যাডিশন অ্যান্ড ডিভিশন। বাট যে মেটেরিয়ালটা আপনি কিনে নি নাই সেইটার কস্টিং করে দেওয়া এবং সেইটার অ্যাকুরেসি লেভেল হইতে হবে 96 to 98%। কেন? কারণ ওই ওই ডিসিশন, ওই কস্টিং বা ওইটার উপরে ভিত্তি করে একটা বিজনেস ডিসিশন হচ্ছে। আপনার সেই কস্টিং এর সাথে যদি অ্যাকচুয়ালের ডিফারেন্স থাকে 20%, তার মানে কি 20% যদি নেগেটিভ থাকে
তো যখন ওই বিজনেসটা লঞ্চ করবে তখন তো ও তো লাভ না, ও তো লস গুনতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সো এটা প্রি ল্যান্ডেড কস্ট এবং পোস্ট ল্যান্ডেড কস্টটা কি এটাই আমি এখানে লেখা আছে, যেটা আমি এতক্ষণ বললাম। ওকে, elements of landed cost. To calculate the landed cost, below elements need to be considered. Key material cost, transportation cost, that means container charge, that means shipping charge, custom duty, insurance cost, bank charge, CNF cost, and transport inland, internal, that means within the country, port to warehouse. এই ট্রান্সপোর্টেশন কস্টও আপনাকে কনসিডার করতে হবে। মেনলি এই 7টা প্যারামিটার বা 7টা হেডে যে খরচগুলা হয় সেই খরচগুলাকে কনসিডার করে প্রি ল্যান্ডেড কস্টটাকে আপনার ক্যালকুলেট করতে হবে। ওকে, এখন এটা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে কি যারা আছেন তারা ইম্পোর্টের সাথে রিলেটেড আছেন, যারা ইম্পোর্টে জব করতেছেন, ইম্পোর্ট কমার্শিয়ালে? না স্যার, এক্সপোর্টে আছি স্যার। ওকে, আমি আছি ইম্পোর্ট প্রকিউরমেন্টে। আচ্ছা আচ্ছা, এর আগে আমার সাথে ইম্পোর্ট প্রকিউরমেন্টের ক্লাসটাতে আপনারা ছিলেন। ওকে, তো ওই সময় আমি আপনাদেরকে কিছু টার্মস দেখিয়েছিলাম, এফ ইনকো টার্মস, এফওবি, সিএফআর, তারপরে আরো কিছু টার্ম যেগুলা ইম্পোর্টের কস্টিং রিলেটেড, বা কোন খরচটা কার জন্য, দ্যাট মিনস এক্সপোর্টার আর ইম্পোর্টার দুইটা পার্টির মধ্যে টোটাল একটা ইম্পোর্ট প্রসেসে কে কোন খরচটা করবে। ওকে, তো ইম্পোর্টে আমরা কি করি, প্রথমে আমরা সোর্সিং করি। যদি সেটা নতুন ম্যাটেরিয়াল হয় আমরা সেটা সোর্সিং করি, যে 3-4টা সোর্স। এই সোর্সিংও আপনি করতে পারেন অনলাইন একটা মাধ্যম, বিভিন্ন ধরনের ফেয়ার, তারপরে আপনার পরিচিত সার্কেল। নর্মালি এই 3টে সোর্স থেকেই সোর্সিং গুলা করা হয়। ওকে, ধরেন আপনার একটা বায়ার আছে, সে আপনাকে একটা ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় ফ্রম চায়না অর তাইওয়ান অর স্পেন অর হোয়াট এভার দ্য কান্ট্রি। আপনার একটা নতুন টাইপের ম্যাটেরিয়াল লাগবে, আপনি জানেন এটা ওই দেশে পাওয়া যায়। তো এটা মানে আমি আমার প্র্যাকটিক্যাল এই থেকে বলতেছি, অনেক সময় আমি আমার এক্সিস্টিং সাপ্লায়ারের হেল্প নেই। আচ্ছা, আমার তো এটা লাগে, দেখো তো তোমাদের এখানে এটা ভালো কে করে। ও হয়তো আমাকে 2-3টা দেয় যে দেখো এরা ভালোই করে, তুমি এদের সাথে কথা বলতে পারো। ওকে, সো আবার অনেক সময় ফেয়ারে গেলে হয়তো কোনো একটা নতুন প্রজেক্ট আসবে, বা এক্সিস্টিং প্রজেক্টের নতুন কোনো সোর্স পাওয়া যায় কি না। ওই সময় দেখা গেছে ফেয়ারে গেলে আপনি এক গাদা সোর্স পাবেন। হ্যাঁ, ওইখান থেকেও আপনি পরে প্রয়োজন অনুযায়ী তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনি আগে সোর্সিং করলেন, সোর্সিং করে প্রাইসটা, সে একটা প্রাইস দিল, হোয়াট এভার একটা প্রাইসে আপনারা লক করলেন। ধরেন কোনো একটা ম্যাটেরিয়াল $100 পার টন। ওকে, প্রাইসটা লক হলো। এখন এই এই $100 পার টন ধরেন এফওবি ভ্যালু। দ্যাট মিনস এই ম্যাটেরিয়ালটার দাম $100 আপনাকে পার টন দিতে হবে। সে অ্যাজ এ সাপ্লায়ার শুধু এই ম্যাটেরিয়ালটা তার দেশের পোর্ট পর্যন্ত এনে দিবে। তারপরে তার দেশের পোর্ট থেকে আপনার ওয়্যার হাউস পর্যন্ত নিয়ে আসার সব খরচ আপনার। কোথায় কত খরচ হবে আপনি জানেন না, তাহলে কি এই সবগুলো খরচ আপনাকে অ্যাজাম্পশন করে নিতে হবে। অ্যাজাম্পশন, বাট অ্যাজাম্পশনটা ক্লোজ টু অ্যাকচুয়াল হইতে হবে। বুঝাইতে পারছি আমার কথা?
আপনি যে অ্যাজাম্পশনটা করবেন, বাট সেই অ্যাজাম্পশনটা ক্লোজ টু অ্যাকচুয়াল হইতে হবে। ঠিক আছে? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এইটারও কিছু তরিকা আছে যে কিভাবে আমি অ্যাজাম্পশন করব, বাট অ্যাজাম্পশনটা ক্লোজ টু অ্যাকচুয়াল হবে। প্রথমে আপনি তো প্রাইসটা লক করলেন। লক করার পরে আমি কি কি হেডে খরচগুলো দেখালাম: ম্যাটেরিয়াল কস্ট, শিপিং কস্ট, কাস্টম ডিউটি, ইন্স্যুরেন্স কস্ট, ব্যাংক চার্জ, তারপরে ইন্টারনাল ট্রান্সপোর্টেশন, দ্যাট মিনস পোর্ট থেকে আমার ওয়্যার হাউস পর্যন্ত। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল কস্ট, সরি, তাহলে ম্যাটেরিয়াল কস্টের সাথে আমার এই খরচগুলো যোগ হবে। এখানে একটা বড় রোল হচ্ছে কাস্টম ডিউটি ক্যালকুলেশনটাকে প্রপারলি করতে পারা। হ্যাঁ, তো আমি একটা মেটেরিয়াল ইম্পোর্ট করব, সেটার কাস্টম ডিউটি কত হবে আমাকে আগে এইটা বের করতে হবে এবং এটা কনফার্ম হইতে হবে। আমাদের দেশে কাস্টমস এনবিআর প্রতি বছর বাজেটের পরে একটা বই বের করে, ফার্স্ট শিডিউল বলে বইটার নাম। সেই বইটাতে যত রকমের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোড এবং আমাদের দেশে সেই প্রোডাক্টটা কত ডিউটি হবে, ডিউটি স্ট্রাকচার আমরা বলি, ডিউটি স্ট্রাকচারটা ডিফাইন করা থাকে। ঠিক আছে, দ্যাট মিনস আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম, দেন ওইটা প্রাইস লক করলাম, তারপরে আমার দেশের ট্যারিফ অনুযায়ী সেটা ডিউটি স্ট্রাকচার কি হবে সেটাও আমি লক করলাম। তারপরে দেখলাম যে এটা প্রাইসটা ধরেন এফওবি, যদি এফওবি হয় তাহলে ধরেন এফওবি নিম্বো, দ্যাট মিনস চায়নার নিম্বো পোর্ট পর্যন্ত সে প্রোডাক্টটা আপনাকে পৌঁছে দিবে। তাহলে নিম্বো থেকে চিটাগাং এটার জাহাজ ভাড়াটা আপনার লাগবে। এখন আপনাকে দেখতে হবে যে আমি যে মেটেরিয়ালটা আনবো এটার জন্য কি আমার একটা এফসিএল কন্টেনার লাগবে নাকি এটা এলসিএল কন্টেনার লাগবে। ধরেন এফসিএল লাগলো, একটা 20 ফিট কন্টেনার লাগবে। তাহলে একটা 20 ফিট কন্টেনারের এখনকার ফ্লাইট চার্জ কত? আমার ম্যাটেরিয়ালটা আসবে এসে আরো 2 মাস পরে। আমি যদি এখন এটা অর্ডার করি, আমার আরো 2 মাস পরে হয়তো ম্যাটেরিয়ালটা আমার শিপমেন্ট হবে। দ্যাট মিনস এখন যদি রেট হয় $800, তাহলে 2 মাস পরে কি বাড়বে নাকি কমবে এটা তো কিভাবে বলবো বলেন, এটা কারো বলার সাধ্য নেই। বাট এখন যদি 800 হয়, জাস্ট আপনি যে শিপিং লাইন বা যে ফ্রেট ফরওয়ার্ডারের সাথে আপনি কথা বলে রেটটা নিবেন, তার সাথে একটু জাস্ট কথা বলা। যেমন কিছু সামনে এই যে নিউ ইয়ার আসতেছে, যেমন চায়নায় সামনে জানুয়ারিতে নিউ ইয়ার আসতেছে, নিউ ইয়ারের আগে যেমন জানুয়ারির ফার্স্ট থেকে ডিসেম্বরের এন্ড থেকে, দ্যাট ইজ ক্রিসমাসের পর থেকে ওদের নিউ ইয়ার পর্যন্ত ফ্রেট থাকবে হাই। তারপরে আবার নিউ ইয়ারের পরে ফ্রেট থাকবে হাই মোটামুটি মাসখানেক, তারপরে আবার একটা স্টেডি লেভেলে আসবে। হ্যাঁ, তো যারা এই ট্রেডে আছেন তারা মানে অ্যাজাম্পশন করা যায় যে এই সময় ফ্রেটটা একটু বাড়বে, এই সময় একটু কমবে। সো আমরা সেইটা একটা এখনকার বাজারের সাথে একটা 10% অ্যাড করে দিলাম যে ওকে $800, আচ্ছা আমি $900 ফ্রেট ধরলাম। আচ্ছা, তারপরে কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি ক্যালকুলেশনটা যে হবে, আমার ধরেন ইনভয়েস ভ্যালু $10, কাস্টম ডিউটিটা কিভাবে ক্যালকুলেশন হয়? $10 উপরে 10%, নাকি কাস্টম ডিউটিরও আবার কয়টা কম্পোনেন্ট আছে? কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, দ্যাট মিনস আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি, এসডি, এসডির ক্যালকুলেশনটা কিরকম, আরডির ক্যালকুলেশনটা কিরকম, ভ্যাটের ক্যালকুলেশন কিরকম। সো এই ব্রেকডাউন গুলা এবং এই লজিক গুলাও জানতে হবে। ওকে, আরেকটা যেটা জানতে হবে যে অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ডিফাইন করা হয়। হোয়াট ইজ অ্যাসেসেবল ভ্যালু? যে ভ্যালুটার উপরে কাস্টমস আপনার ট্যাক্স বা ডিউটিটা নির্ধারণ করবে। ধরেন আপনি একটা কনসাইনমেন্ট আনতেছেন যেটার পার টনের দাম $500। ওকে, বাট বাংলাদেশ গভর্নমেন্ট সেটা সেই আইটেমটার জন্য বলে রাখছে যে এই আইটেমটা হোয়াট এভার দ্য পারচেস প্রাইস, মিনিমাম $1000 পার টনে এটা অ্যাসেসমেন্ট হবে। যদি ইনভয়েস ভ্যালু $1200 হয় তাহলে $1200 হবে, বাট ইনভয়েস ভ্যালু $1000 কম হলে
এটা $1000 অ্যাসেসমেন্ট হবে। তার মানে কি, আপনি ধরেন একটা জিনিস কিনতেছেন, অ্যাকচুয়ালি ধরেন $700 পার টন, কিন্তু আপনাকে ডিউটি দিতে হবে $1000 পার টনের উপরে। তার মানে স্যার $1000 নিচে হলে $1000 হিসাবে পরিগণিত হবে, আর উপরে হ্যাঁ, হলে উপরেরটাই বিবেচ্য হবে। উপরেরটাই, যদি কোনোটা সেটার অ্যাকচুয়াল ভ্যালু যদি $1200 হয়, তাহলে সে $1200 উপরে ডিউটি নিবে। আর জি যদি জি, $900 হয়, তাহলে সে $1000 $1000। তো এই যে আইনটা বা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের ট্যারিফ দেওয়া আছে, এইটা আপনাকে জানতে হবে। তা না হলে কি হবে, তা না হলে আপনার ক্যালকুলেশনটা ভুল হবে। মিনিমাম অ্যাসেসিবল ভ্যালু জানতে হবে না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ট্যারিফ ভ্যালু, মিনিমাম অ্যাসেসেবল ভ্যালুটা জানতে হবে। যেমন আমরা ইম্পোর্ট করি, আমাদের অনেক প্রোডাক্ট আছে যেটার অ্যাকচুয়াল প্রাইস, যেমন এখন চলতেছে $770 পার টন, সেটা অ্যাসেসমেন্ট হচ্ছে $1000 পার টনে। আরেকটা রাফলি 1350 থেকে 1420-এর মধ্যে থাকে ভ্যালু, মানে দ্যাট মিনস রেট পার টন, সেটা অ্যাসেসমেন্ট হয় $1850। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। বেসড অন দ্যাট আপনাকে অ্যাসেসেবল ভ্যালু ঠিক করতে হবে কখন, প্রি ল্যান্ডেড কস্টিং করার সময়। ওকে, সো এখানে একটা অ্যাসেসেবল ভ্যালু কিভাবে বের করতে হয় সেটার একটা ক্যালকুলেশন দেওয়া আছে। কিভাবে? ইনভয়েস ভ্যালু, এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, তাহলে কি ইনভয়েস ভ্যালুকে, এটা এক্সেলটা দেখি আমরা। হ্যাঁ, জি। দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানে দুইটা জিনিস দেখানো হচ্ছে। ইফ দেয়ার ইজ নো অ্যাডজাস্টমেন্ট, ইফ দেয়ার ইজ অ্যাডজাস্টমেন্ট, নো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট, নো অ্যাডজাস্টমেন্ট বলতে যেটাতে ট্যারিফ ভ্যালুর কোনো ঝামেলা নাই, দ্যাট মিনস আমার ইনভয়েস ভ্যালু যেটা, কাস্টমস আমাকে সেই ভ্যালুতে অ্যাসেসমেন্ট করে দিবে। একটা হচ্ছে না, হোয়াট এভার দ্য ইনভয়েস ভ্যালু, ইফ লেস দেন $1000, দেন কাস্টমার উইল চার্জ ইউ অন $1000, ইফ হায়ার দেন $1000, দেন গো উইথ, কাস্টমস উইল গো ফর হায়ার ভ্যালু। ওকে, তো ধরেন একটা আইটেমের ইনভয়েস ভ্যালু $1200। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট ধরেন 106 টাকা করে। এটা অবশ্য মানে যখন বানিয়েছিলাম তখন 106 ছিল, হোয়াট এভার, এটা বাড়ায় দিলে বাড়বে। তাহলে এটা বিডিডি কত আসলো, ইনভয়েস ভ্যালুকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলাম, বিটিডি আসলো। এন্ড অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করে কাস্টমস, এই বিডিটিটার উপরে 1% দেয় হচ্ছে, একটা লোড দেয় হচ্ছে ল্যান্ডিং চার্জ, আবার আরেকটা 1% তারা লোড করে কিসের উপরে, ইনভয়েস ভ্যালু ইন্স্যুরেন্স। প্লাস ল্যান্ডিং চার্জ, এটির উপরে একটা ইন্স্যুরেন্স 1% করার পরে তারা, এইটা হচ্ছে টোটাল এবি। দ্যাট মিনস আমার প্রোডাক্টটার, দেখেন আমার যদি এই লজিকটুক না জানতাম, তাহলে আমি অ্যাসেসেবল ভ্যালু ধরতাম কোনটাকে, আমার ইনভয়েস ভ্যালু ইনটু কনভার্সন রেট। তাহলে কি আসতো, 1,27,000 টাকা ধরেন। কিন্তু আমি ধরেন 10% ডিউটি, তাহলে আমি 1,27,000 এটার উপরে ইনটু 10%, কত, 12,000 টাকা আমাকে ডিউটি দিতে হবে, 12,700। কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিউটি দিতে হবে কত, 12,977। দ্যাট মিনস 250 টাকা বেশি। তো এই 250 টাকা বেশি আমি যদি আমার কস্টিং করার সময় এই 250 টাকাটাকে কনসিডার করতে ভুলে যাইতাম, আর যখন অ্যাকচুয়ালি এসে 250 টাকা যোগ হইতো, আমার কি টেন্টেটিভ কস্টিং এর সাথে অ্যাকচুয়াল কস্টিং এর গ্যাপ হয়ে যাইতো না? জি। হয়ে যাইতো। ওকে, এবং এই অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন ভুল হলে টোটাল ডিউটি ক্যালকুলেশনটাতেই একটা রং সিনারিও থেকে যাবে। ওকে, আবার ধরেন যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, দেখেন অনেক সময় থাকে, এই যে যেমন এইটা সেম হবে, মানে ইনভয়েস ভ্যালুটাকে বিডিডি করা হলো, তারপর ল্যান্ডিং আসলো, তারপর ইন্স্যুরেন্স আসলো, তারপরে দেখেন ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট আমি দিয়ে রাখছি, এই যে এখানে ওই দুটিকে যোগ করে সেটাকে আবার 1.6, দ্যাট মিনস এই প্রোডাক্টটাতে আমার যে দামে কেনা হবে
সেইটার উপরে আরো 0.68% লোড দিয়ে তারা অ্যাসেসেবল ভ্যালু ঠিক করবে। যেমন ধরেন যে একটা জিনিসের আমার কেনা আছে 800, ওকে, কাস্টম সেটাকে 1000-এর উপরে অ্যাসেসমেন্ট করে, ঠিক আছে, 1000-এর উপরে কাস্টমস অ্যাসেসমেন্ট করে, তাহলে সে লোড দিচ্ছে কত? 0.8% কি না? দেখেন, তার মানে সে 25% লোড দিচ্ছে, তাই না? সে আমার ইনভয়েস ভ্যালুর উপরে 25% লোড করে সে কি করতেছে? অ্যাসেসেবল ভ্যালু ঠিক করতেছে। ধরেন ধরেন আমি যদি এটাই আবার নতুন করে করি, দেখেন, ধরেন কোনো জিনিসের একটা ম্যাটেরিয়ালের আমার ইনভয়েস ভ্যালু $800, ওকে, এক্সচেঞ্জ রেট ধরেন এখন আছে কত? 110.5। সেই অনুযায়ী আমার অ্যাসেসেবল ভ্যালু হওয়ার কথা হচ্ছে 90,176 টাকা, 0.84। বুঝা গেছে আমার কথা? আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। কিন্তু কাস্টমস এইটাকে অ্যাসেস করবে $1000 পার টনে। তাইলে আমি এখানে কি করব? এই যে এখানে যেটা আমি লোড দিছিলাম 1.68, এটা কিন্তু 1.25। আমরা নিচে দেখি, যদি আমি এই তিনটাকে যোগ করি, এইটা এইটা আমার যদি ইনভয়েস ভ্যালুতেই তারা অ্যাসেস করতো, তাহলে অ্যাসেসেবল ভ্যালু আসতো 90,176 টাকা। ধরেন ডিউটি 10%, এইটা ইন্টু 10%, 9,000 টাকা আমার ডিউটি। বাট কাস্টমস এটাকে অ্যাসেসমেন্ট করবে কততে? এই যে 1,12,700, 1,12,721 টাকা। কারণ সে এটাকে মিনিমাম $1,000 পার টনে অ্যাসেসমেন্ট করবে। তাহলে আমার ডিউটি আসবে কত এখন এটার জন্য? দেখেন, কোথায় 9,000 আর কোথায় 11,200। তাহলে কি আমাদের অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশনের জন্য দিস ইজ দ্য লজিক, ওকে। তো এর বাইরে যেটা জানতে হবে, আমাদের ট্যারিফ শিডিউলটা ভালো করে পড়তে হবে, ফার্স্ট শিডিউলটা ভালো করে পড়তে হবে, দেখতে হবে যে এই ম্যাটেরিয়ালটাতে কোনো ট্যারিফ ভ্যালু দেওয়া আছে কিনা। সো তারপরে আমাদের সেইটার অ্যাসেসেবল ভ্যালু ঠিক করে ডিউটি ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে অ্যাসেসেবল ভ্যালু আমরা কিভাবে করব? এটা কি আপনারা কেউ কখনো করেন? নতুন একটা আইটেমে ডিউটি ক্যালকুলেশন, অ্যাসেসেবল ভ্যালু ঠিক করে সেটা ডিউটি স্ট্রাকচারে ফেলে চেক করে দেখা? না স্যার, ওকে, তো এখন কি এই জিনিসটা দেখে মনে হয় না যে এটা করা দরকার বা করতে পারবো? তো প্রয়োজন স্যার। ওকে, সো যারা ইম্পোর্টে আছেন, একটা বিল অফ এন্ট্রি নিয়ে নিজে নিজে ওইটা যে ওরা যে অ্যাসেসেবল ভ্যালুটা বের করছে, দেখবেন অ্যাসেসেবল ভ্যালুর পাশে অ্যাডজাস্টমেন্ট একটা লেখা থাকে, 1 পয়েন্ট লাভ লাভ লা হোয়াট এভার, ওইটা কি ঠিক আছে কিনা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করলাম। এখন আমরা কি করব? ডিউটি ক্যাল হ্যাঁ, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশনের পরে আমাদের এখন আমরা এখন একটা এক্সারসাইজ করি, যে উই আর গোয়িং টু ইম্পোর্ট 20 মেট্রিক টন ম্যাটেরিয়াল এট দ্য রেট অফ $1,200 পার মেট্রিক টন, ওকে। দ্য প্রাইস ইজ CFR, কাস্টম ডিউটি স্ট্রাকচার ইজ CD 25%, RD 3%, SD। এখানে CD RD SD রিলাবেশন আপনারা কি জানেন? ওকে, আমি বলে দিচ্ছি। স্যার CD একটু হচ্ছে কাস্টম ডিউটি, RD হচ্ছে রেগুলেটরি ডিউটি, SD হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, AT হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, AIT হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। প্রত্যেকটা প্রোডাক্টে, হ্যাঁ, ইম্পোর্টেড প্রত্যেকটা প্রোডাক্টে যে RD SD স্যার, থাকবেই এসডিটা পর্যায়ে। কি বললেন?
এই যে মিনিংটা কি বললেন, এসডি অ্যাপ্লিকেশনটা কি বললেন? সাপ্লিমেন্টারি ডিউটি। ও, সাপ্লিমেন্টারি ডিউটি। হ্যাঁ আর লাস্টের গুলো পারে। হ্যাঁ। তো প্রত্যেকটা আইটেমের যে এই প্রত্যেকটা হেডের ডিউটি থাকবে নট দ্যাট। ওকে, কোনো প্রোডাক্টে আরডি আছে, কোনো প্রোডাক্টে আরডি নাই, কোনো প্রোডাক্টে আরডি এসডি কিছুই নাই, কোনো প্রোডাক্টে সিডি 5%, অনেক প্রোডাক্টে সিডি 1%, 10%, 15%। ওকে, বাট সিডি ম্যাক্সিমাম হচ্ছে 25%। 1, 5, 10, 15, 25, এই পাঁচটা স্ল্যাব। আরডি 3%, এসডি 20%। 10% হয়, 20% হয়, এবং এসডি 200% পর্যন্ত আছে। যেমন গাড়ির ক্ষেত্রে কিন্তু সিডি 25%, এসডি হচ্ছে 200%। দেখবেন আমরা বলি না গাড়ির ক্ষেত্রে 300% ডিউটি, 300% কিন্তু ওই যে এসডি তে দিয়ে রাখে 250%, 300%, 200%। ঠিক আছে, যারা ইম্পোর্টে আসছেন ফার্স্ট শিডিউল বইটা নিয়ে একটু পড়বেন, ঘাটবেন। হ্যাঁ, যে মেটেরিয়ালটা আপনি আনেন না সমস্যা নাই তো, কিন্তু ওইটার স্ট্রাকচারটা কি, যে আমরা এত বলি গাড়ির ডিউটি 300 গুণ, বা এই 300 গুণটা কিভাবে হইলো একটু দেখি তো। এসকেডি না সিকেডি, কিভাবে, জাস্ট নিজে জানার জন্য দেখেন ওইখানে আছে আর ডিএসডি পার্সেন্টেজটা কত, একটু দেখবেন। তো এরকম একটা যদি একটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের আমরা একটা জিনিস ইম্পোর্ট করব, চিন্তা করতেছি যেটার এই হচ্ছে কন্ডিশন, তাহলে এখন আমাকে দেখতে হবে যে এটা পার কেজি আমার কত পড়ে। ওকে, তাহলে আমরা এখন এটা একটা এক্সেল ফাইল দেখি। হ্যাঁ, আমার এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম যে একটা ম্যাটেরিয়ালের যে এক্সারসাইজটা আমরা এখানে করব, হ্যাঁ, ইউনিট প্রাইস $1200 পার মেট্রিক টন। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট এটা এখন এটা করলাম আমি 110.5। ঠিক আছে, তারপর কি এইখানে দেখেন এটার অ্যাসেসেবল ভ্যালুটা আমি করে নিছি। কি লজিক দিছি? ইউনিট প্রাইস ইন্টু অ্যাসেসেবল ভ্যালু ইন্টু 100 + 2%। ওই যে 1%, 1% ল্যান্ডিং এর 2%। ইন্স্যুরেন্স। হ্যাঁ, ওইটা এই এইভাবে করে নিলে সেটা চলে আসতেছে। ওকে, এখন যদি এটার ক্ষেত্রে দেখেন যে না, এটাতে আপনার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তাহলে সেই লজিকটাও এখানে দিয়ে দিতে হবে। অ্যাসেসেবল ভ্যালুতে যে লজিকটা দেওয়া হয়েছে, বোঝা গেছে আমার কথা? তো সূত্রটা আর একবার একটু দেখ। কোন সূত্রটা? এটাতে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু আমরা বের করি, আমাদের যেটা আমরা ধরে নিলাম কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, জি স্যার। তাহলে আমরা কি প্লেন 1%, 1% যোগ হয়ে যাবে 2%। জি জি। ল্যান্ডিং আর ইন্স্যুরেন্স। জি ঠিক আছে, জি। আর যদি আপনার থাকে, লোড থাকে, যদি লোড থাকে, জি ধরে নিলাম যে এটার আমার ইউনিট প্রাইস $1200, কিন্তু জি কাস্টমস বলছে ভাই এটা $1500 নিচে অ্যাসেসমেন্ট হবে না, জি মিনিমাম ট্যারিফ ভ্যালু $1500, তাহলে কি জি হবে? কত পার্সেন্ট তার অ্যাডজাস্টমেন্টটা কত হবে? এই যে 0.25, বা ধরলাম যে এটা $1300 হচ্ছে এর মিনিমাম, তাহলে অ্যাডজাস্টমেন্ট কি 1.0833। 0.8। তাহলে কি এই যে আমি যেটা আমার যে সরল হিসাবে যেটা পেলাম 1%, এইটা, তাহলে এইটাকে আমার গুণ করতে হবে এখন এই অ্যাডজাস্টমেন্ট দিয়ে, তার মানে আমার অ্যাসেসেবল ভ্যালু হয়ে যাবে এইটা, তাই না? বুঝা গেছে আমার কথা? জি
এখানে এই এক্সেলে আমি যে অ্যাসেসেবল ভ্যালুটা দেখাইছি এটা হচ্ছে আমি ধরে নিছি কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। ওকে, জি যদি আপনারা যে ম্যাটেরিয়ালটা করবেন সেটাতে অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে তো প্রথম নিয়ম তো আপনার 1% দিয়ে যে ভ্যালুটা পেলেন সেইটাকে গুণ করতে হবে কি দিয়ে, যতটুকু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। দ্যাট মিনস আমার যে দামে কেনা আর কাস্টম যে দামে অ্যাসেসমেন্ট করবে, কি জি করলাম আমি, আমার কাস্টম যে দামে অ্যাসেসমেন্ট করবে সেই দামটাকে, দ্যাট মিনস ধরলাম আমি কাস্টম এটাকে $1300 অ্যাসেসমেন্ট করবে, এই $1300কে আমি আমার কেনা দাম দিয়ে ভাগ করলাম, কি আসলো 1.08। দ্যাট মিনস কাস্টমস 0.8% এটার উপরে কি দিবে, লোড দিবে। অ্যাডজাস্টমেন্ট দিন, ভর্তি হ্যাঁ, দিন। তাহলে আমার যে অ্যাক্সেসেবল ভ্যালুটা আসছে রেগুলার প্রসেসে, সেইটাকে আমি 1.08 দিয়ে গুণ করলেই আমি লোড দেওয়া অ্যাক্সেসেবল ভ্যালুটা পেয়ে যাব। বুঝাইতে পারছি? জি, স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে এটাতে লোড নাই, লোড থাকলে আমরা এইভাবে বের করে নিয়ে সেই ভ্যালুটা এখানে দিব। আচ্ছা, ইমতিয়াজ সিদ্দিক বলেন। স্যার আমার একটা কনফিউশন আছে। কি? আমরা তো ওই যে এফওবি ভ্যালুকে তো আমরা হইতেছে সিএফআর ভ্যালুতে কনভার্ট করতে হবে তাই না, অ্যাসেসিবল ভ্যালু ক্যালকুলেট করার জন্য। হ্যাঁ, 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 তা স্যার এটা তো সিএফআর ছিলই, তারপরে কি আমার ওয়ান হ্যাঁ, পার্সেন্ট ল্যান্ডিং কস্ট দিতে হবে? হ্যাঁ, 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 1% ল্যান্ডিং, 1% ইন্স্যুরেন্স। এটা কি স্যার এফওবি ভ্যালু হলে তাহলে কি হতো? এফওবি ভ্যালু হলে কিভাবে করে, ধরেন আপনার হ্যাঁ, এফওবি ভ্যালু ধরেন $1000। জি হ্যাঁ, যখন আপনি একটা এফওবি শিপমেন্ট আনবেন তখন আপনার সিএনএফ এজেন্ট আপনার কাছে একটা সার্টিফিকেট চায় না, ফ্রেড সার্টিফিকেট দেন। জি জি। ধরেন ফ্রেড সার্টিফিকেট দিলেন, সেটাতে বলা আছে এটা ফ্রেড $500, হ্যাঁ, জি। তখন কি হয়ে গেল $1500। হ্যাঁ, তখন এটার সিএফআর ভ্যালু $1500 ধরে তার উপরে এইভাবে ক্যালকুলেশনটা করে ওরা। তারপরে আবার 1% লোড দিয়ে আবার ওই দুইটা যোগ করে 1% দিতে হবে তাই না, এরকমই তো ওই হ্যাঁ, একই process-ই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এর জন্যই কিন্তু ওই যে সিএনএফ আপনার কাছে বলে ফ্রেড সার্টিফিকেট দেন, হ্যাঁ, ফ্রি সার্টিফিকেট দিতে। কারণ ঠিক আছে। কাস্টমস আপনার কাছে ফ্রেড সার্টিফিকেট নিয়ে সে আপনার ও এটাকে সিএফআর করবে, আপনার মুখের কথা সে সিএফআর ভ্যালু বানাবে না। আমি যদি বলি আচ্ছা হ্যাঁ এটার আমার এফওবি $1200, আমার এটা ফ্রেড কস্ট $10, আচ্ছা ঠিক আছে 12-10-10-এর উপরে আমি ডিউটি নেবো, কাস্টম সেটা মানবে না। কাস্টম বলবে ভাই তুমি যার মাধ্যমে শিপমেন্টটা আনছো তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসো, সে তোমার কাছে $10 ফ্রেট নিছে বা $100 ফ্রেট নিছে, এর জন্য ফ্রেট সার্টিফিকেটটা দিতে হয়। ওকে, তো জি স্যার। এখানেও আবার অনেকই আছে, অনেক ফরওয়ার্ডের সাথে সম্পর্ক ভালো থাকলে, আচ্ছা হোয়াট এভার দা, ধরেন আপনার ফ্রেট এক কন্টেনার আপনি ঠিক করছেন সে $800, বললো যে ভাই এটা একটু $600 দিয়ে ফ্রেট সার্টিফিকেটটা দেন, যে আমি $200 ফ্রেটটা চুরি করব। ঠিক আছে, ও মাঝে মাঝে সিএনএ বলে যে স্যার কমাই দেন। হ্যাঁ কেন বলে, বলে যে যাতে আপনার 2 টাকা ডিউটি সেভ হয়, হ্যাঁ। ঠিক আছে, তা হোয়াট এভার, আমি ভাই শুরুতেও বলছি আমি যতক্ষণ এইখানে এই প্ল্যাটফর্মে অনলাইনে ক্লাস নিব, আমার কাছে এই টাইপের কোশ্চেন কেউ করবেন না, এই টাইপের কিছু জানার থাকলে আমার সাথে 1-to-1 যোগাযোগ করবেন। আমি এরকম কোনো প্ল্যাটফর্মে আমি ওই টাইপের কোনো ধরনের সলিউশন বা অ্যাডভাইস দিব না। ওকে, জি স্যার। ওকে, তো গেল, তারপরে এটা আমরা অ্যাসেসেবল ভ্যালুটা পেয়ে গেলাম। এখন দেখেন কাস্টম ডিউটি, এই যে সিডি, আরডি, এসডি, ট্যাক্স, দ্যাট মিনস ভ্যাট, এআইটি, এটি সবকিছু ক্যালকুলেশন হয় আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে। ওকে, দেখেন এখানে সিডি ক্যালকুলেশন হলো কিভাবে, অ্যাসেসেবল ভ্যালু ইনটু সিডির পার্সেন্টেজ। ওকে, যদি এটা 3% হইতো তাহলে এখানে আমরা 3 লিখতাম, ও কমে যাইতো, দেখেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, যদি এটা 10% হইতো জাস্ট 10% লিখবো, ও যত জায়গায় এটার ইম্প্যাক্ট আছে সব চেঞ্জ করে ফেলতেছে। ওকে, এটা আমরা ধরেই নিছি 25%, 25% লিখলাম, তাহলে আসলো এটা হচ্ছে কাস্টম ডিউটি টোটাল 33,800 টাকা। তারপরে কি আরডি, আরডি 3%, আরডি কিভাবে ক্যালকুলেট হয়, আরডিও স্টেট অ্যাসেসেবল ভ্যালুর উপরে পার্সেন্টেজ। তারপরে কি হচ্ছে এসডি, দেখেন এসডি কিভাবে হয়, অ্যাসেসেবল ভ্যালু যোগ সিডি, সিডি অ্যামাউন্ট যোগ আরডি অ্যামাউন্ট,
এই তিনটাকে যোগ করে তার উপরে এসডির পার্সেন্টেজ। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা যদি এসডিটা স্ট্রেট অ্যাসেসেবল ভ্যালুর রূপে দেই, দেখেন এখানে এসডি আসলো 34,000 টাকা। হ্যাঁ, ধরেন আমরা এটা জানতাম না, আচ্ছা অ্যাসেসেবল ভ্যালুর উপরে 20% দিলাম, 27,000 টাকা। দ্যাট মিনস 7,600 টাকা আমার কস্ট যেটা হবে সেটা আমি মিস করে যেতাম। ঠিক আছে? সো 1 টন ম্যাটেরিয়ালে আমি যদি 7,000 টাকা কস্ট ধরতে ভুলে যাই, দ্যাট মিনস আমি পার কেজিতে 60 টাকা আমি কিন্তু কস্ট ধরলামই না। এটা কিন্তু পার কেজিতে 60 টাকা, ইটস এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা এভাবে করে কি করব? আচ্ছা, তারপরে দেখেন ভ্যাটটা কিভাবে হয়? অ্যাসেসেবল ভ্যালু, সিডি, এসডিআরডি সবগুলা যোগ করে তার উপরে 15% হচ্ছে ভ্যাট। এআইটি কিভাবে হয়? স্ট্রেট অ্যাসেসেবল ভ্যালুর উপরে। এটি কিভাবে হয়? অ্যাসেসেবল ভ্যালু সিডিআরডি এইটার উপরে এটির পার্সেন্টেজ। দেখেন এই এটিটা 5%, বাট যদি আপনারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হন এবং আপনাদের ভ্যাটের 4.3 এই কাগজটা থাকে, দ্যাট মিনস প্রাইস ডিক্লারেশনের কাগজ থাকে, সেক্ষেত্রে এটি হয়ে যাবে 3%। 3%। ওকে, আচ্ছা, তারপর আরেকটা হয় গ্লোবাল ট্যাক্স, বিলো 20-তে দেখবেন সেখানে ভ্যাট অন সিএনএফ কমিশন, ট্যাক্স অন সিএনএফ কমিশন, কন্টেনার হ্যান্ডলিং চার্জ, এই কটা মিলে একটা ছোট অ্যামাউন্ট একটা চার্জ করে, সেটা রাফলি অ্যাসেসেবল ভ্যালুর 1.15%-এর মতো হয়, ক্লোজলি। আরেকটা আছে দেখেন ব্যাংক চার্জ। ওকে, এই ব্যাংক চার্জটা এখানে আমি একটা ধরছি 0.3%, বাট এটা ডিপেন্ড করবে কোম্পানি টু কোম্পানি, এলসি সাইট নাকি উপাস। হ্যাঁ, তো এইটা রাফলি এখনকার ধরেন এটা যদি সাইট এলসি হয় তাহলে 0.5, আর যদি উপাস এলসি হয় সেক্ষেত্রে 0.9 or 1%-এর মতো যায়, কারণ ইউপাস এলসিতে যখন ডকুমেন্ট আপনি রিটায়ার করবেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাকসেপ্টেন্স চার্জ দিতে হয়। হ্যাঁ, তো যদি বড় এলসি হয়, সে $1,00,000 একটা যদি এলসি হয় রাফলি, এবং সেটা যদি ইউপাস এলসি হয় রাফলি 85,000 থেকে 90,000 টাকা একটা ব্যাংক চার্জে খরচ আসে। সো ধরেন 0.9%, সেটাকে আমরা রাউন্ড 1% ধরে নিতে পারি, যে পয়েন্ট না সরি একবার রাফ 0.1% একটা ব্যাংক চার্জে খরচ হবে। আচ্ছা, আবার এই যে ব্যাংক চার্জ, এইটাও অনেক কোম্পানি এটাকে ডিরেক্ট কস্টে চার্জ করে, অনেক কোম্পানি এটাকে ডিরেক্ট কস্টে চার্জ করে না। এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানি এটাকে কি ডিরেক্ট কস্টে চার্জ করে, যে এলসি ওপেনিং এন্ড রিটায়ারমেন্টের যে খরচটা এটা আমি ভাই কস্টে চার্জ করে দেবো, শেষ, ম্যাটেরিয়ালের গায়ে চার্জ করব, সে তাহলে একটা। আর অনেক কোম্পানি না ভাই, কোনো ধরনের ব্যাংক চার্জ আপনারা কস্টে নিবেন না, সেটাকে তাদের ফিনান্সিয়াল চার্জ হিসাবে ইয়ার এন্ডে দেখিয়ে দেয়। তো আলটিমেটলি খরচ এখানে একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, একটা মনে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। সো আমেরিকান স্ট্যান্ডার্ডে এরা কোনো ধরনের ব্যাংক চার্জকে প্রোডাক্টের গায়ে চার্জ করতে দেয় না, সেটাকে যে ব্যাংক চার্জ হিসাবে ইনকাম স্টেটমেন্ট, দ্যাট মিনস আইএস এবং পিএনএল এ তারা দেখিয়ে দেয়। আলটিমেটলি সেটা গ্রস প্রফিট থেকে মাইনাসই হয়ে যায়। সো প্রোডাক্টের গায়ে দিলেও সেটা কি হবে, খরচের সাথেই যোগ হয়ে যাবে। ইট ডিপেন্ডস আপনার কোম্পানি কিভাবে এটা দেখতে চায়। যদি বলে ব্যাংক চার্জ ধরে দিবেন দেন ধরবেন, আদারওয়াইজ এটা রাখবেন না। তারপরে ইন্স্যুরেন্স। হ্যাঁ, এখন ইন্স্যুরেন্স কোন, এখানে আমি যেটা ধরছি এটা হচ্ছে একবারে সবচেয়ে সস্তা ইন্স্যুরেন্স, আইসিসিসি ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 3টা ট্যারিফে হয়, 3টা ট্যারিফ আছে, আইসিসি এ, বি, সি। ওকে, তো যদি আপনারা আইসিসি এ নেন তাহলে এটা হয়ে যাবে 1.28%, বি নিলে 0.95, সি নিলে 0.48। হ্যাঁ, রাফলি এরকমই হয়। তো আপনার যে ইম্পোর্টে আসেন ইন্স্যুরেন্স কাভার নোটের ডকুমেন্ট একটু দেখবেন, পড়বেন, যে আচ্ছা আমি কি কাভারেজ নিচ্ছি, এই কাভারেজের জন্য প্রিমিয়াম কিভাবে চার্জ করতেছে, একটা ইন্স্যুরেন্স কাভার নোট কতদিন ভ্যালিড। ওকে, এগুলা আমরা অনেকেই 1 আছে বছর।
আমরা অনেকেই আছে বছর বছর এলসি ডিল করতেছি, কি লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, ইন্স্যুরেন্স কোম্পানির পিআই দিচ্ছি, ইন্স্যুরেন্স কাভার নোট দিচ্ছে, ওইটার সাথে দিয়ে ব্যাংক থেকে এলসি খুলে নিচ্ছি, শেষ। একবারও ইন্স্যুরেন্স কাভার নোটটা পড়ে দেখতেছি না, ভাই আমি কি কাভারেজ নিচ্ছি, এটার প্রিমিয়াম কত, এটা কি ঠিক ট্যারিফে সে আমার কাছ থেকে নিচ্ছে কিনা। ওকে, সো এগুলা নিজের জানার জন্যই দেখা উচিত। তারপরে ধরেন এই ম্যাটেরিয়ালটা যখন আমার ওয়ার হাউসে চলে আসবে, এটা একটা আনলোডিং এর খরচ আছে, হ্যাঁ। তারপরে ট্রান্সপোর্টেশন, দ্যাট মিনস পোর্ট টু ওয়ার হাউস, ধরলাম 5 টন একটা গাড়িতে, সে আমি 12 টন 12.5 টন আনতে পারবো। আমি যদি আহ, এই মুহূর্তে গাড়ি ভাড়া ধরেন, এটা কত করে ধরছিলাম আমি, এটা কিন্তু ধরেন হ্যাঁ, তো এখন তো ধরেন গাড়ি ভাড়া 20-21 হাজার ছিল, এখন তো গাড়ি ভাড়া কত 27-28 হয়ে গেছে, 26 থেকে 28 হাজার চলতেছে চট্টগ্রাম টু ঢাকা বা চট্টগ্রাম টু হবিগঞ্জ আর সিলেট, মানে এই জোন গুলাতে। তো তাহলে এটাও বাড়বে, এটা অনুযায়ী ধরে নিবেন। তবে সিএনএফ চার্জ এটা আছে, এটা ডিপেন্ড করবে কোম্পানি টু কোম্পানি, হ্যাঁ, যে আপনাদের সাথে সিএনএফ এর কস্টের এগ্রিমেন্ট গুলো কিরকম। যেমন আমি ধরে নিছি যে আমাদের 5 টনে 440 টাকা ইনক্লুডিং অল, তার যতটুকু হয়েছে, বা আপনি ধরে নিতে পারেন যে 4% অফ ইনভয়েস ভ্যালু। হ্যাঁ, তো এটা আপনি ঠিক করবেন কিভাবে, যখন আপনি সিএনএফ এর লাস্ট 4-5টা বিল, মানে আসলে ভ্যালুর এগেনস্টে সিএনএফ চার্জটা কত আসে, বা কোন টাইপের ম্যাটেরিয়ালে, অনেক টাইপের ম্যাটেরিয়াল আছে সিএনএফ চার্জ বা মিসেলিনিয়াস চার্জ আমরা একটু বেশি দেই, হ্যাঁ, ট্রেডিং গুডস বা হোয়াট এভার যেগুলাতে মানে প্রবলেম থাকে বলতে, হায়ার ডিউটির কনসাইনমেন্ট, আমি তো কম ভ্যালু ডিক্লেয়ার করছি, সো এখানে আমার বার্গেন করা যাবে না, ওকে তুমি 5,000 টাকা বেশি খরচ করো। সো এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার কোম্পানি কোন টাইপের ম্যাটেরিয়ালের জন্য কি টাইপের সিএনএফ চার্জ দেয়, বা টোটাল ইনভয়েস ভ্যালুর কত পার্সেন্ট একটা সিএনএফ চার্জ আসে। সে একটা দেখলেন যে একটা $1,00,000 ইনভয়েস ভ্যালুর জন্য সে সিএনএফ 90,000 টাকা একটা বিল করছে, হ্যাঁ, তাহলে কি রাফলি বলা যায় যে সে 1% একটা সিএনএফ চার্জ ধরে নিলেন। বা অনেক সময় ছোট কনসাইনমেন্টে সিএনএফ চার্জ দেখা গেছে যে মিনিমাম চার্জ সব একই, সো $1,00,000 কনসাইনমেন্টের জন্য হয়তো $1,00,000 সে চার্জ করে, আর 20,000 টাকার কনসাইনমেন্টের জন্য সে হয়তো 60,000 80,000 টাকা চার্জ করে বসে থাকে। ইট ডিপেন্ডস ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল, কনসাইনমেন্টের ভ্যালু। তো রাফলি এটা আপনার কোম্পানি সাথে সিএনএফ এজেন্টের এগ্রিমেন্ট বা প্রাইস রেট চার্টটা কি রকম, বেসড অন দ্যাট আপনি এটা ঠিক করে নেবেন। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে এটা 2%ই হবে, 5%ই হবে, 1%ই হবে। ওকে, তো তারপরে কি করলাম আমি, নর্মালি একটা ম্যাটেরিয়ালের দেখেন, আমি সিএফআর খরচ থেকে শুরু করে এটার আমার পোর্টে আসলো, অ্যাসেসমেন্ট হইলো, আমি ব্যাংক চার্জ দিলাম, ইন্স্যুরেন্স দিলাম, আনলোড করলাম, ট্রান্সপোর্ট দিলাম, সিএনএফ চার্জ, দ্যাট মিনস আমার ওয়্যার হাউসে ঢোকা পর্যন্ত যত ধরনের খরচ সেটা আমি কিন্তু এক জায়গায় নিয়ে আসছি, ঠিক কিনা বলেন। এবং কোন খরচটা লজিকটাও আমি এখানে দিয়ে দিছি, এটা হচ্ছে ফর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তারপর কি করলাম, টোটাল ডিউটি অ্যান্ড আদার্স, দেখেন টোটাল ডিউটি এবং আদার্স এগুলো সব আমি যোগ করলাম। তারপরে কি নিলাম আমি, ম্যাটেরিয়াল কস্ট কোনটা, ওই যে পার মেট্রিক টনের দাম ছিল 1200 টাকা, বা দ্যাট মিনস $1200, কনভার্সন ছিল 110 টাকা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। তাহলে এটা এখন আমার কি আসলো, টোটাল 1 মেট্রিক টনের দাম, ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডিউটি থেকে শুরু করে যত ধরনের cost সব মিলে হলো এটা। তাহলে পার কেজি 1 মেট্রিক টনে কি 1,000 কেজি, হাজার। পার কেজি হচ্ছে 256 টাকা 11 পয়সা। ওকে, আচ্ছা নিচে আবার একটু ক্যালকুলেশন করছি, কি ক্যালকুলেশন দেখেন, এই যে 3টা খরচ আছে না, ভ্যাট, এআইটি, এটি, রিবেটেবল। এই 3টা হচ্ছে রিবেটেবল। সো এই খরচ 3টাকে আমরা কখনোই প্রোডাক্টের গায়ে চার্জ করব না, ঠিক আছে। তাহলে আমার এই 3টা ছাড়া, আমার পার কেজির দাম কত সেটাও আমি বের করলাম, যে ইনক্লুডিং অল, দ্যাট মিনস ডিবেটেবল ভ্যাট ট্যাক্স সহ পার কেজির দাম পড়বে 256 টাকা 11 পয়সা। এবং যদি আমি এগুলো রিবেট নেই,
এগুলো ছাড়া পড়বে 209 টাকা 53 পয়সা। ঠিক আছে, এইভাবে করে দেখেন আমি কিন্তু এই শিপমেন্টটার আমি কিছুই পাইনি, বাট আপনার যদি এই রকম লজিক অ্যাপ্লাই করে কস্টিংটা করেন দেখবেন। হ্যাঁ, এখন আপনি ধরেন এই নভেম্বর মাসে বসে এইটার হিসাব কস্টিংটা করলেন, এখন মেটেরিয়ালটা আসবে ধরেন জানুয়ারিতে, আর সেই সময় যদি ডলার বেড়ে 135 টাকা হয়ে যায়, সে এটা হয়ে গেল, আমি কত বললাম, ধরেন 209। হ্যাঁ, 209। এখন ধরেন ডলার কোনো কারণে 130 টাকা হয়ে গেছে, যখন মেটেরিয়ালটা আপনার অ্যাকচুয়ালি শিপমেন্টটা হয়েছে, কি হয়ে গেল, 246। ওকে, সো এই কারণে যখন এখনকার একটা টেন্টেটিভ এরকম প্রি ল্যান্ডেড কস্ট করবেন, তখন দেখেন যারা ট্রেডে বা কমার্শিয়ালে কাজ করেন তাদের সাথে ব্যাংকের ডেইলি কথা হয়। হ্যাঁ, তো এই যে এখন এখন ডলার কি ব্যাংক 110 বলতেছে, 11 বলতেছে, আসলে কি আমরা 110 বা 11তে এলসি নিতে পারতেছি? 20 থেকে 22 লাগতেছে, 18 থেকে 22, রাইট? ঠিক আছে, সো আগামী 2 মাস পরে 32 নাগাদ যাবে এরকম একটা ইন্ডিকেশন তো আমরা পাচ্ছি। তো 2 মাস পরে ম্যাটেরিয়ালটা যখন আসবে, তখন আচ্ছা 32 হইতে পারে, আমি একটু হায়ার 35 ধরে কস্টিং করে ফিনান্সকে দিয়ে দিব যে ভাই এটা রাফলি 255 to 257 টাকা পার কেজি আসতে পারে, আপনি এখন এটা দিয়ে দেখেন প্রোডাক্ট ভায়াবল হয় কিনা। এবং নিচে একটা নোট দিয়ে দিব, কনভার্সন রেট কনসিডার 1 USD ইকুয়াল টু BTD 135। যদি এটা 55 হয়ে যায়, তাহলে ভাই আমি কি করবো, আমার কিছু করার নাই, তো বাড়বে। ঠিক আছে, সো তো এই জিনিসটা কি আপনাদের মানে বুঝতে পারছেন তো না? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, এখানে ভায়াবল দিয়াটা আসলে কি বোঝানো বোঝানো হচ্ছে স্যার? মানে ভ্যারিয়েবল দিয়ে কি বোঝানো হচ্ছে? জি স্যার। এই কেন এটা আমরা করব, এটা আমি এর আগে এই ক্যালকুলেশন দেখানোর আগে আমি ডিটেল বলছি। হ্যাঁ, আপনি হয়তো তখন এটা ভালো মতো বুঝতে পারেন নাই বা শুনেন নাই। ব্যাপারটা হচ্ছে আমরা প্রি ল্যান্ডেড কস্টটা কখন করব? এটা তখনই করা হয় যখন কোম্পানি বা অর্গানাইজেশন কোনো নতুন ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করে যে আমি একটা নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে চাই। সো প্রোডাক্টটা আমি লঞ্চ করব কেন? ফ্রি দেওয়ার জন্য না, তো বিক্রি করব। তো বিক্রি যে করব, তো বাজারে তো এটা আমি কত দামে বিক্রি করতে পারবো? আমি তো ডায়মন্ড বানাই না, আমি যদি ডায়মন্ড বানাইতাম বা ডায়মন্ডের সেলার হইতাম, তাহলে হোয়াট এভার দ্য রেট আই হ্যাভ চার্জ, customer will never do any bargain. They will give me the amount and they will take my product. আমি যদি লিমোজিন গাড়ি বানাইতাম, যে ভাই হ্যাঁ আমার লিমোজিন এই মডেল, দাম ভাই এত, ওকে, আমি লিমোজিন কিনবো, আমি অত দিয়ে কিনবো। কিন্তু আমি যদি কনজিউমেবল গুডস বানাই, সো আমাকে তো মার্কেটে এই টাইপের প্রোডাক্ট আরেকজন কত দিয়ে বিক্রি করে? একজন ধরেন ম্যাগি নুডলস এক প্যাকেটের দাম 20 টাকা, আর আমি যদি মিস্টার নুডলস এনে বলি যে ভাই এইটা মিস্টার নুডলস ম্যাগির মতোই, একই ওজন, একই দেখতে, একই প্যাকেট, হ্যাঁ, এটার দাম 30 টাকা, আপনি কিনবেন? বা আমি কিনবো? না স্যার। কিনবো না। তাইলে যখন আমি একটা প্রোডাক্ট বাজারে দিব, তো বাজারে এই প্রোডাক্টটা ধরেন 20 টাকায় সেল করা সম্ভব, তো তার আগে কি আমাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমি এই প্রোডাক্টটা 20 টাকায় বিক্রি করার জন্য প্রস্তুত কিনা। এটা তৈরি করতে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে, ইনগ্রেডিয়েন্ট লাগবে, হয়তো আমার কিছু লোকালি কিনতে হবে, কিছু আমার ইম্পোর্ট আনতে হবে। সো এগুলার যে কস্টটা আসবে, এই কস্ট দিয়ে আমি এটা বানিয়ে আমার সেলস প্রাইস যদি 20 টাকা রাখি, আমার প্রফিট থাকবে কিনা। দ্যাট, এই জন্য আমি বলছি ভায়াবল আর নট। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এর জন্য প্রি ল্যান্ডেড কস্টটা করে প্রজেক্টের বা প্রোডাক্টের ভায়াবিলিটিটা চেক করা হয়। ধরেন প্রি ল্যান্ডেড টেস্ট করলেন, এইটা করার পরে দেখলেন যে হ্যাঁ
এটা করার পরে আমি যদি 20 টাকা বিক্রি করি, আমার 30% জিপি থাকবে। জিপি কি বুঝেন? গ্রস প্রফিট। হ্যাঁ, আর জিপি থেকে যখন ওভারহেড এবং আদার্স খরচগুলো বাদ যায় তখন সেটাকে বলে নেট প্রফিট। সেই নেট প্রফিটে আবার এটাকে আবার বলে যে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স, দ্যাট মিনস প্রফিট থেকে আপনি যে কোম্পানি ট্যাক্স দিবেন সেটা দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানির ঘরে যে প্রফিটটা থাকে। ওকে, সো আপনি যখন দেখলেন যে এই প্রজেক্টটা ওকে 30% প্রফিট থাকতেছে, জিপি দ্যাট মিনস গ্রস প্রফিট থাকতেছে, তখন নর্মালি যে কোনো কোম্পানি ডিসিশন ওকে গো হেড। সো এটা যখন আপনি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আসবে হয়তো 2 to 3% একটা ভেরিয়েন্স আসবে, তারপরেও কি মোর দ্যান 25% জিপি থাকবে, ওকে গো হেড। আর যদি কস্টিং করে এরকম সব রিলেটেড কস্ট আর সব ধরনের খরচ করে দেখলেন যে না, কোনোভাবেই জিপি 15%-এর বেশি থাকে না, তখন কি সেটা লঞ্চ করার আগে সেকেন্ড থট দিতে হয়, আচ্ছা তাহলে ওরা কিভাবে পারতেছে, আমি কেন পারতেছি না? ঠিক আছে, বা আমার কি ম্যাটেরিয়াল সোর্সিং ভুল হচ্ছে কিনা, এর চেয়ে কি আরো কম দামে ম্যাটেরিয়াল আছে আমি তার কাছে যেতে পারতেছি না। হ্যাঁ, তখন আরো কাজ করার স্কোপ থাকে। স্কোপ থাকে। ওকে, স্যার এই এক্সেল ফাইলটা কি প্র্যাকটিসের জন্য পাওয়া যাবে? এক্সেল ফাইল পাওয়া যাবে না, হার্ড কপি দিয়ে দিব, আপনারা এক্সেল নিজেরা বানাবেন। এই যে এরকম আমি দিয়ে দিব, এই শীট দিয়ে দিব, নিজেরা বানাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। স্যার স্যার অনেক সময় দেখি স্যার এআইটি তে যারা যে ম্যানুফ্যাকচারার তারা হ্যাঁ, এআইটি জিরো থাকে, এআইটি জিরো থাকে। আপনি যদি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার ক্যাপিটাল মেশিনারি আনেন জি। তখন শুধু কাস্টম ডিউটি দিতে হবে 1%। আরডি, এসডি, এআইটি, এটি, ভ্যাট কিছুই দিতে হবে না। না স্যার আমাদের র ম্যাটেরিয়ালও স্যার এই আপনার হচ্ছে এআইটি জিরো থাকে। এআইটি জিরো থাকে, ফাইন। স্যার এটা তো এক্সপোর্টের উপর নির্ভর করে স্যার। না আমি যদি না না, এক্সপোর্টার ইম্পোর্ট করে এনে যদি এক্সপোর্ট করি প্রোডাক্ট। আচ্ছা এখানে আমি বলি, অনেক প্রতিষ্ঠান বা অনেক প্রোডাক্টের উপরে স্পেশাল এসআরও দেওয়া থাকে। জি স্যার, এসআরও। জি জি এসআরওটা কি? স্ট্যাটুটারি রেগুলেটরি অর্ডার, এটা জি দেয় কে? এনবিআর। ওকে, জি জি অনেক এরকম প্রোডাক্টের উপরে স্পেশাল এসআরও আছে যে এই প্রোডাক্টটা আনলে এআইটি দিতে হবে না, এই প্রোডাক্টটা ট্যাক্স এক্সামটেড, এই প্রোডাক্টটা ভ্যাট এক্সামটেড। থাকে না যে অনেক আইটি একসময় ছিল, কম্পিউটার, আইটি, ল্যাপটপ ভ্যাট এক্সামটেড, বা স্যার এটা এগুলো ছাড়াও, এটা ছাড়াও তো স্যার কমার্শিয়াল জেনারেটর টেনারেটর যেগুলো কেন আছে স্যার, এই ক্ষেত্রেও স্যার থাকে। হ্যাঁ, নষ্ট অনেক হয়েছে? প্রোডাক্টে এইরকম স্যার ফ্যাসিলিটি জি গভর্নমেন্ট কনসিডারিং নিড লিখে আর পাইছো? অনেক প্রোডাক্টের উপরে এরকম লিখে দেখ, আমি এমনি খাই আর ইয়ে রাখছে। এবং এরকম অনেক প্রোডাক্ট আছে যে যদি, যেমন আমরা বল পেন বানাই, সো কালি ইঙ্কের একটা ডিউটি রেট, বাট আমরা যারা এটা এনে যারা বল পয়েন্টে বানানোর জন্য ইউজ করবে তাদের জন্য রেট একটা, আবার তাদের জন্য ভ্যাটের ওইভাবে দেওয়া আছে, ভ্যাট দিতে হবে না, আবার অন্যের আনলে ভ্যাট দিতে হবে। সো এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টু প্রোডাক্ট, অনেকে স্পেশাল এসআরও দিয়েও ওই ইন্ডাস্ট্রিটাকে বুম করার জন্য, হেল্প করার জন্য এরকম সেগ্রিগেশন আছে। ঠিক আছে, জি স্যার। আর পোস্ট ল্যান্ডেড কস্ট তো আসলে এইখানে যে কস্টের প্যারামিটার গুলো দেখানো হইলো সেই খরচগুলোই আপনি করবেন, এইভাবেই করবেন। বাট সেক্ষেত্রে কি হবে, আপনার হাতে প্রত্যেকটা খরচের অ্যাকচুয়াল অ্যামাউন্ট থাকবে, ফিগার থাকবে, রাইট? তখন আপনি ওগুলো যোগ করে ইউনিট দিয়ে ভাগ করে দিবেন, শেষ। ওইটা তো মানে দেখানোর কিছু নাই।
আর একটা এক্সেল ফাইল দেখা যাচ্ছে। খুলে দিই স্যার এখনো। এখন জি স্যার। আচ্ছা দেখেন, ওই যে বিলোপেন্ডিতে আমি একটা খরচ দেখাইলাম না, যে কি গ্লোবাল ট্যাক্স বলে একটা যে অ্যামাউন্ট থাকে, একটা আপনি জি এক স্যার। হাজার ইম্পোর্টে কাজ করছেন, বিলোপেন্ডি কি একটা দেখছেন তো বিলোপেন্ডির চেহারা? জি অবশ্যই স্যার। অ্যাসেসমেন্ট নোটিশে আমি দেখি একটা বিলোপেন্ডি দেখানোর চেষ্টা করি, দাঁড়ান। অ্যাসেসমেন্ট নোটিসে যে গ্লোবাল ট্যাক্স থাকে স্যার। হুম, ওইখানে একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনটা কি আপনার জানেন কি না একটু দেখাই আপনাদের। আপনার কি আমার এক্সেল ফাইলটা দেখতে পারতেছেন শুধু, তাই তো? স্যার। আর তো কিছু দেখতে পারতেছেন না? না। আচ্ছা, না, আমি আবার অন্য ফোল্ডারে ঢুকছি তো, ওটা দেওয়ার দরকার নেই। দেখেন, একটা বিলোপেন্ডি দেখা যাচ্ছে। জি স্যার। এটা আমি কোন কোম্পানির সেই লেখাটা একটু কাটিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন এখানে, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিশ, এখানে দুইটা টেবিল। প্রথম টেবিলটা হচ্ছে গ্লোবাল ট্যাক্স, এখানে কি কি: ফাইন পেনাল্টিজ, ভ্যাট অন সিএনএফ কমিশন, ভ্যাট অন স্ক্যানিং ফি, ডকুমেন্ট প্রসেসিং ফি, ইনকাম ট্যাক্স অন সিএনএফ কমিশন, ভ্যাট অন ডকুমেন্ট ফি, কন্টেনার স্ক্যানিং ফি, ওকে। টোটাল কত? 11,184 টাকা। এখানে মূল খরচটা কোথায় কোথায়? ভ্যাট অন সিএনএফ কমিশন, ইনকাম ট্যাক্স অন সিএনএফ কমিশন, 6,000 আর 4,000, 10,000 টাকা এইখানে। আর বাকি যেগুলা, এগুলা ফিক্সড, এগুলা ওইভাবেই নেয়। তাহলে আমরা একটা কনসাইনমেন্টের এই এই ক্যালকুলেশনটা কি কি করতে পারবেন, যে এটার যে ভ্যাট অন সিএনএফ কমিশন আর ট্যাক্স অন সিএনএফ কমিশন আপনি অ্যাসেসিবল ভ্যালু থেকে কিভাবে করবেন, এটা করতে পারবেন কেউ? হুম, দেখেন এখানে ধরেন এই যে এটারই অ্যাসেসিবল ভ্যালুটা আমরা একটু কপি করে নেই, হ্যাঁ। দেখেন এই যে অ্যাসেসিবল ভ্যালু, দেখেন এইখানে এই যে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে কত পার্সেন্ট? 1.217। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এটা আমরা একটু, আচ্ছা তো, আচ্ছা ধরেন এইটাই, হ্যাঁ। এখন কি আমার এক্সেলটা দেখা যায়? না স্যার। আচ্ছা দাঁড়ান, এখন দেখা যাচ্ছে? জি স্যার। Okay, দেখেন ধরেন অ্যাসেসেবল ভ্যালু আমরা ওই বিলোপেন্ডিতে দেখলাম কত, 1,25,00,000। এই যে এখানে আমি লিখি 1,25,11,166। হ্যাঁ, ঠিক আছে। জি।
দেখেন এইটার ক্যালকুলেশনের লজিকটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর প্রথম 5 লাখের জন্য সিএনএফ কমিশন 1%, সেকেন্ড 5 লাখের জন্য 0.75%, থার্ড 10 লাখের জন্য 0.5%, রেস্ট অফ দ্য অ্যামাউন্টের জন্য 0.25%। আমরা যারা সিএনএফ এজেন্টদের দিয়ে কাজ করাই, আমরা কি একটা সিএনএফ এজেন্টের কমিশন দেই না? 0.2%, কেউ 0.25%, কেউ 0.4%, হোয়াট এভার, যে যার সাথে যেরকম এগ্রিমেন্ট, যার সাথে রেট এগ্রিমেন্ট যেরকম। কিন্তু কাস্টমসে কিন্তু সিএনএফ, কাস্টম জানে সিএনএফ যে আমাদের হয়ে কাজ করে, আমরা তারা আমাদের কাছ থেকে একটা কমিশন নেয়, এবং কাস্টমস হাউসে সিএনএফ কমিশনের রেট চার্টটা হচ্ছে এইটা, যে অ্যাসেসেবল ভ্যালুর উপরে সে প্রথম 5 লাখ টাকার জন্য 1% কমিশন পাবে, পরের 5 লাখ টাকার জন্য 0.75, থার্ড 10 লাখ টাকার জন্য 0.5, এবং ফোর্থ স্ল্যাব হচ্ছে রেস্ট অ্যামাউন্টের জন্য, রেস্ট অ্যামাউন্ট হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, যদি এটা 10 টাকা হতো তাহলে 10 টাকার জন্য 0.25। ওকে, এই স্ল্যাবে তার টোটাল, এই হচ্ছে তার কমিশন, টোটাল কমিশন হচ্ছে 40,027 টাকা তার কমিশন পাওয়ার কথা। ওকে, দেখেন এগুলা কিন্তু আমি সব, এই যে আমি কি করছি, ওই তিনটা পরে এই তিনটা যোগ করে অ্যাসেসেবল ভ্যালু থেকে বাদ দিয়ে দিছি। ওকে, এই হিসাবে তার এআইটি কত পার্সেন্ট? 10% অন কমিশন। দেখেন কত আসছে, 4,002 টাকা, আর ভ্যাট 15% অন কমিশন, কত? 6,000। দেখেন বিলো পেন্টির সাথে এখন মিলে কিনা দেখেন, আমার এই ক্যালকুলেশন আসলো এআইটি 4,002 টাকা, ভ্যাট 6,004 টাকা। ঠিক আছে, আমি এখন বিলো পেন্টিটা দেখাই। $6,004, 4,002 টাকা মিলছে? বিলো পেন্টিটা দেখা যাচ্ছে? স্যার মিলেছে। তাহলে ঠিক কি আছে এই খরচটাও আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি? এই গ্লোবাল ট্যাক্সটাকেও আমি তো একটা পার্সেন্টেজ 0.15% একটা রাফ ধরে নিছি, ওটা আমার লাস্ট কয়টা কনসাইনমেন্টে গেটে বা আমার কাছে মনে হচ্ছে ওকে এটা ধরলেই হবে। বাট আপনার চাইলে এইটাকেও পিন পয়েন্ট করে নিতে পারেন প্রি ল্যান্ডেড কস্টিং করার সময়, যদি আপনি ওই লজিকটা জানেন যে এই খরচটা কাস্টমস বেসড অন হোয়াট, কাস্টম যে চার্জ করে এর লজিকটা কি, এই লজিকটা যদি আপনি জানেন। দেখেন আমি যে আমার ওই ফেলে করে দেখালাম, 4,002 টাকা, 6,004 টাকা হুয়াও মিলছে। জি স্যার। আমরা অনেকে মোর দ্যান 15 ইয়ার্স কাজ করি, কিন্তু এই 2টা টাকা কাস্টমস কি ক্যালকুলেশন করে চার্জ করে অনেকেই আমরা বলতে পারবো না। ঠিক কিনা ভুল বলেন? অবশ্যই স্যার, আমি জানতাম না, দেখে গেছি খালি। জি স্যার ও বাবা, 11:30 বাজে। আচ্ছা, আর আসলে ওইভাবে কিছু নাই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু জাস্ট একটু কথা বলি, হয়ে গেল। আচ্ছা, এই যে প্রি ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করাটা কেন জরুরি? দেখেন আপনারা এখানে সবাই সাপ্লাই চেনের এক্সপার্ট হচ্ছেন, হয়েছেন বা হবেন। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন যে সাপ্লাই চেন, এটা হচ্ছে, এটা আমার পার্সোনাল অবজারভেশন, সাপ্লাই চেন কখনো একটা ডিপার্টমেন্ট হইতে পারে না। সাপ্লাই চেন বিলং টু হোল কোম্পানি। একটা চেন কি, একটা চেন কখনো একটা রিং দিয়ে একটা চেন হয়? একাধিক রিং আপনি একটার পর একটা লাগানোর পরে কিন্তু একটা চেইন হয়। ঠিক সেই রকম একটা কোম্পানিতে কতগুলো ডিপার্টমেন্ট থাকে। বেসিক ডিপার্টমেন্ট
ফিনান্স থাকবে, সেলস থাকবে, মার্কেটিং থাকবে, প্রকিউরমেন্ট থাকবে, দ্যাট মিনস ইম্পোর্ট প্রকিউরমেন্ট, লোকাল প্রকিউরমেন্ট, কমান্ড, হোয়াট এভার, প্রকিউরমেন্ট থাকবে, ডিস্ট্রিবিউশন থাকবে, প্রোডাকশন থাকবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থাকবে, আবার অনেক জায়গায় মার্কেট রিসার্চ থাকে। এরকম 6, 7, 8টা প্রতিষ্ঠান কিন্তু একটা কোম্পানিতে বিলং করে। সো এই 7টা প্রতিষ্ঠান যখন একটা সার্কেলের মধ্যে আসবে তখনই কিন্তু একটা চেইন হবে। আমি একা কিন্তু একটা চেইন ফর্ম করতে পারবো না, রাইট? জি স্যার। ওকে, কাজেই যখন আপনি সাপ্লাই চেইন এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচয় দিবেন বা আই নো সাপ্লাই চেইন, ইট ডাজ নট মিন দ্যাট আই নো প্রকিউরমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আমি প্রকিউরমেন্ট জানি মানে আমি সাপ্লাই চেইন জানি, দ্যাটস রং। আমি সাপ্লাই চেইন জানি মানে আমি আমার কোম্পানির হোল অ্যাক্টিভিটি জানি। আমার কাজটা আমার কোম্পানির কোথায় ভ্যালু এড করতেছে এটা আমাকে জানতে হবে। আমি চেইনটাতে কোন জায়গায় রোল প্লে করতেছি আমার সেটা জানতে হবে। কোম্পানির আলটিমেট গোল হচ্ছে সাপ্লাই চেইন সারপ্লাসটাকে আরো হেলদি করা। দ্যাট মিনস সহজ করে বলতে প্রফিট ম্যাক্সিমাইজ করা, ইয়ার টু ইয়ার প্রফিট বাড়ানো। তো প্রফিট বাড়াইতে গেলে কি করতে হবে? সেলস বাড়াইতে হবে, এক্সপেন্স কমাইতে হবে। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমার রোলটা কি? আমার রোলটা আমাকে আমার মতো প্লে করতে হবে। যেমন দেখেন এখানে একটা প্রাইজিং কিভাবে হয়, ডিপি দ্যাট মিনস ডিলার প্রাইস, সেখান থেকে ভ্যাট বাদ দেওয়ার পর হচ্ছে নেট সেল। তারপর কি, ভ্যাটটা তো আর আপনার টাকা না। ধরেন আপনি একটা জিনিস 200 টাকায় বিক্রি করলেন, সেটাতে 30 টাকা ভ্যাট আছে। এই 30 টাকা তো আপনি গভর্নমেন্টকে দিয়ে দিবেন, ওইটাকে আপনার পকেটে আসলো, বাট আপনার পকেটে তো থাকবে না, ওই টাকাটা আপনাকে আবার গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। দ্যাট মিনস নেট সেল আপনি পাইলেন কত? 170 টাকা। এখন এই প্রোডাক্টটার ল্যান্ডেড কস্ট আছে 100 টাকা, ফ্যাক্টরি ওভারহেড আছে 10 টাকা। দ্যাট মিনস সিওজিএম, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড হলো 110 টাকা। ফ্যাক্টরি ওভারহেড এই টার্মস গুলোর সাথে কি আপনারা পরিচিত? জি স্যার। অপারেট করতে যত কষ্ট লাগে, যত হ্যাঁ, রকম। একটা প্রোডাক্ট আরএম থেকে এফজি বানায় কোথায়? ফ্যাক্টরিতে। এই জি আরএম থেকে এফজিটা বানানোর জন্য ফ্যাক্টরি যে প্রসেস হয়, এই প্রসেসের যে খরচটা, দ্যাট ইজ কল ফ্যাক্টরি ওভারহেড। স্যার। এটা হচ্ছে সিওজিএম, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। তারপরে কি হলো, এই সিওজিএম থেকে আমার নেট সেলটা আমি বাদ দিলাম, এটা হলো কি আমার জিপি, Gross- দ্যাট মিনস গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে কি কি বাদ যাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, দ্যাট মিনস এই যে আমরা হেড অফিসে যারা ফ্যাক্টরিতে কাজ করি না, হেড অফিসে কাজ করি, যারা সেলসে কাজ করি, তাদের যে বেতন ভাতা দেয়, দ্যাট ইজ কল অফিস ভাড়া, ইউটিলিটি বিল, হোয়াট এভার, যত রকমের খরচ আছে, লাঞ্চ, সাবসিডাইজ লাঞ্চ থাকলে সেই লাঞ্চের বিল, গাড়ির ফুয়েল বিল, কারো কার অ্যালাউন্স, হোয়াট এভার, যত ধরনের নন প্রোডাক্ট রিলেটেড কস্ট যেটা ডিরেক্ট প্রোডাক্টে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তারপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আবার একটা আছে। হ্যাঁ, এই যে সেলসের লোকজনের ইনসেনটিভ পায়, বেতন তো একটা পাই, যেটা তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অধিকার আছে, বেতন পাবে। তারপর একটা সে কি পায়, সেলসের লোকজন ওভার পায় না, ইনসেনটিভ পায় না। তা এই ইনসেনটিভটা হচ্ছে সেলিং ওভারহেড, যে আমার এই প্রোডাক্টটা সেল করার জন্য আমাকে ইনসেনটিভও দিতে হবে। প্রাইস কি করতে হবে, অনেক সময় দেয় না যে 12টা নিলে একটা ফ্রি। তো এগুলো হচ্ছে সেলিং ওভারহেড। ডিস্ট্রিবিউশন ওভারহেড কি, আপনার ডিপো থেকে ডিলার পয়েন্টে বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে বা রিটেলার পয়েন্টে যে ম্যাটেরিয়ালটা আপনি দিয়ে আসবেন, এটা একটা খরচ আছে না? খরচ আছে। তারপর ফিনান্স কস্ট। দেখেন আমি কস্টিং এর সময় আপনাদের দেখাইছি যে একটা এলসি ওপেনিং থেকে রিটায়ারমেন্টে যে খরচগুলো হয়, দ্যাট ইজ ব্যাংক চার্জ হিসাবে আমরা প্রোডাক্টের গায়ে চার্জ করতেছি। ওকে, তার মানে কি সেটা আমার ল্যান্ডেড কস্টের মধ্যে ঢুকে গেছে 100 টাকার মধ্যে। এরপরও আবার ফিনান্স কস্ট কেন? কারো মনে কি এই কোশ্চেনটা আসলো? আসলো না। দুইটা লজিক হইতে পারে, আমি বলছি এর আগে, যে আমরা সেই এলসি ওপেনিং এর যে ব্যাংক চার্জ বা রিটায়ারমেন্টের ব্যাংক চার্জ আমরা প্রোডাক্টটাকে চার্জ করতে পারি, নাও পারি। যদি না করি সেই খরচটা
এটা ফিনান্স তার এন্ড থেকে ফিনান্সিয়াল কস্ট হিসাবে বুকে চার্জ করবে। এটা গেল এক ধরনের ফিনান্স কস্ট। আরেকটা ফিনান্স কস্ট আছে ব্যাংক ইন্টারেস্ট। কোন প্রতিষ্ঠান কি তার নিজের জমানো টাকায় ব্যবসা করে? না স্যার। ব্যাংক লোন। লোন হচ্ছে না ভাই, লোনের লিমিট বাড়ান ভাই, স্যাংশনে এইবার আরো 20 কোটি বাড়াইতে হবে। চিল্লাচিল্লি করেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, কেন করেন? কারণ ওয়ার্কিং ক্যাপিটাল আরো বাড়াইতে হবে। কারণ আমার ওনার, সে তার মানে ব্যবসা করে লাভ করে সে যে ব্যাংকে কোটি কোটি টাকা জমাইছে, ওইখান থেকে সে আমার 2 টাকাও দিবে না। এটাও আমি 20 কোটি টাকা দিলাম ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে খাটাও। আমাকে ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে কি ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে। দ্যাট ইজ কল্ড ফিনান্স কস্ট। অনেক প্রতিষ্ঠান কি করে, ওই ফিনান্স কস্ট ইন্টারেস্টের সাথে আদার যে সমস্ত ব্যাংকিং চার্জ সব যোগ করে ফিনান্স কস্ট হিসেবে একবারে চার্জ করে। এবার কোন প্রতিষ্ঠান কি করে না, প্রোডাক্ট পারচেস রিলেটেড যে ফিনান্স চার্জ, এটা ভাই প্রোডাক্টের গায়ে তুমি চার্জ করবা, আর লোন বা আদার চার্জ গুলোকে আমি ফিনান্স কস্ট হিসেবে চার্জ করব। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। ওকে, তাহলে কি হলো, এইখানে আবার ওপেক্স, এটাকে বলে অপারেশনাল এক্সপেন্স। কত হলো? 20 টাকা। আমি জিপি করছি, জিপি দেখছিলাম 60 টাকা। 60 টাকা থেকে আমার ওপেক্সে গেল 20 টাকা, তাহলে নেট ফি আসলো 40 টাকা। এই 40 টাকাটা কিন্তু হচ্ছে বিফোর ট্যাক্স। এই 40 টাকার উপরে আবার 27.5% ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানির আলটিমেট প্রফিট অর আলটিমেট সাপ্লাইস এন্ড সারপ্লাস। কাজেই এই যে ল্যান্ডেড কস্ট, এটাকে আপনি যত স্লিম রাখতে পারবেন, এই যে এনপি তত কি হবে, হেলদি হবে। Clear? জি। বোঝা গেছে আমার কথা? জি স্যার। ওকে, তাহলে সাপ্লাই চেইন মানে এটা আমার থিওরি, আপনারা এর সাথে একমত না হইতে পারেন। সাপ্লাই চেইন কখনো একটা ডিপার্টমেন্ট হইতে পারে না। সাপ্লাই চেইন ইজ এ টিম ওয়ার্ক, সাপ্লাই চেইন ইজ হোল কোম্পানি। সো আমরা চেইনটার যে যেখানে অবস্থান করতেছি, আমাদের জায়গা থেকে যদি আমরা আমাদের রোলটা ভালো প্লে করতে পারি, তাহলে চেইনটা সুস্থ থাকবে, কোথাও ছিঁড়ে যাবে না, চেইনটাতে কোনো ধরনের স্পিড ব্রেকার আসবে না, সবকিছু স্মুথলি ঘুরতে থাকবে। ওকে, জি স্যার। আজকের মানে আমার কথাবার্তা এখানেই শেষ। এখন আপনাদের আর যদি কারো কিছু বলার থাকে বলেন, না হইলে 11:15 বেজে যাচ্ছে। ব্যাপার না, যদিও আজকে থার্সডে আছে। ওকে, কারো কিছু বলার আছে? তাহলে কি আমরা শেষ করবো? স্যার আমরা কি এগুলোর পিডিএফ পাবো স্যার? হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দিব না মনির ভাইকে, মনির ভাই আপনাদের শেয়ার করে দিবে। হ্যাঁ, তো আমি পিডিএফটা দিব। এখানে এক্সেলে দেখা গেছে কনভার্সন রেট হয়তো আমি কত 106 বা কোনোটাতে 93 ধরা আছে, হোয়াট এভার, ওইটা আপনার কারেন্ট দিয়ে করে নেবেন, আর কিছুই না। কারণ এটা জি আমি ওইটা এক্সেল থেকে এখানে নিয়ে আসছিলাম, তখন হয়তো ওইরকম রেট ছিল, ওইটার আমি জি। কারেকশন করি নাই। তো রেট তো আপনি তো জাস্ট কন্টিনিউ। আমাদেরকে একটা ধারণা দিচ্ছেন স্যার, হ্যাঁ, তো ওইটা সময়ের আবর্তে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো ওইটা টাইম টু টাইম যা চেঞ্জ হবে রেট টেট, ওইটা চেঞ্জ করে নিতে হবে আর কি। জি ওকে, স্যার। ওকে, তাহলে গুড জি নাইট। স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। তো আজকে সেশন আসসালামু থেকে আলাইকুম। আপনাদের কাছে মনে হয়েছে যে এটা আপনাদের কাজের কাজের সাথে রিলেটেড বা 1%ও ভ্যালু অ্যাড করছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি ছিল ফুল স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।